আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গত ক্লাসে এমনি মানে ইনফর্মাল ডিসকাশন করেছিলাম এবং আমরা সবার সাথে পরিচিত হয়েছিলাম। গত ক্লাসে যারা উপস্থিত ছিলে, মানে গত উইকে, এই উইকে হয়তো অনেকে নতুন আসছে, সুতরাং তাদের সাথে ক্লাসের শেষে পরিচিত হব বা আহ, আমরা আমার পরিচয় দেব, তোমাদের পরিচয় দিবা। এখন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্ট্রোডাকশন, এটা আমার প্রথম লেকচার। এটা লেকচার লেখা আছে 1 and 2। এটা আমি শুরু করতে যাচ্ছি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়তে গেলে আমাদের এই কোর্স কন্ডাক্ট যখন করছি, আমরা একটা বই ফলো করছি, সেটি হলো যেটা রেড কালার মার্ক যে বইটা দেখা যাচ্ছে, রাসেল অ্যান্ড নরভিগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ মডার্ন অ্যাপ্রোচ। এইটার অনলাইন সফট কপি খুবই অ্যাভেলেবল, এটা খুঁজলে পাওয়া যাবে। হার্ড কপিও অ্যাভেলেবল, ঢাকা নীলক্ষেতের থেকে শুরু করে সব জায়গাতে আছে, আমাদের লাইব্রেরিতেও আছে, সব জায়গাতে এটা অ্যাভেলেবল। সো আমরা ট্রাই করবো এই বইটা ফলো করার জন্য, বিশেষ করে অ্যাটলিস্ট সফট কপিটা যেন আমরা ফলো করি। কারণ আমি আমরা হয়তো ক্যাপশন অনুযায়ী কোনো জিনিস ডেফিনেশন বা এগুলো আমরা এক্সপ্লেইন করব, কিন্তু মূল পড়াশোনাটা বই থেকে করতে হবে, বইয়ের কোনো বিকল্প নাই। সো সবাই ট্রাই করবো বইটা ম্যানেজ করার। আর আমি এর সফট কপিটা আমি গুগল ক্লাসরুমে আমি প্রোভাইড করবো। বাট প্রোভাইড শুধু করলাম আর তোমরা দেখলে না, তার জন্য সেটা যেন না হয়। কারণ তোমাদের যে অ্যাসেসমেন্ট পদ্ধতি আছে, ভাইভা ইয়ে আছে, সবকিছু কিন্তু বই থেকে ভিতর, মানে ভিতর থেকেই প্রশ্ন হবে বা করা হবে। সেই জন্য বইটা অবশ্যই পড়বা। আমাদের এই কোর্সের কিছু অবজেক্টিভ আছে, যেমন নলেজ অফ হোয়াট কনস্টিটিউট, আমরা নলেজ সম্পর্কে জানবো। আমরা গত ক্লাসেই বলেছি যে নলেজ সম্পর্কে আমাদের পড়তে হবে। যেহেতু আমরা ইন্টেলিজেন্স পড়ছি, সো নলেজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নলেজের ডেফিনেশন দেখবো, নলেজের কত প্রকার, বা নলেজ অফ হোয়াট কনস্টিটিউট সেটি আমাদের ইম্পর্টেন্ট, সেটা দেখবো আমরা। তারপরে এক্সপ্লেন হাউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের মানে কনভেনশনাল যে টেকনোলজি আছে সেটা কে আরো এক্সপান্ড করতে পারে, সেটাকে আরো কতখানি অ্যাডভান্স করতে পারে, সেটা আমরা দেখব। আমরা দেখবো ইমপ্লিমেন্ট ক্লাসিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাসিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্টেশন টেকনিক, বিভিন্ন অ্যালগোরিদম, আমরা প্র্যাকটিক্যাল অ্যালগোরিদম আছে সেটা আমরা দেখব। তারপরে আমরা অ্যাবিলিটি টু অ্যাপ্লাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিক ফর প্রবলেম সলভিং, এটা আমাদের একটা অবজেক্টিভ। তারপরে হলো অবশ্যই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো আমরা দেখবো। মূলত এই কয়টা হলো আমাদের অবজেক্টিভ, মানে আমরা এই কোর্সটা পড়ছি হলো এগুলো জানার জন্য, দেখার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। যেগুলো রেড কালার মার্ক করা আছে সেটা তোমাদের ভাইবা তেমন জিজ্ঞেস করতে পারে যে আমাদের এআই কোর্সের আসলে অবজেক্টিভ গুলো কি কি, তখন তোমাকে এগুলো বলতে হবে। লার্নিং আউটকাম, এটা মূলত সিও বা লার্নিং আউটকাম যেটা আমরা বলি, সেটি হলো যে আমরা নলেজ সম্পর্কে জানবো, এটা তো আছেই। আমাদের ইন্টেলেকচুয়াল স্কিল আমাদের বাড়বে, আমরা এক্সপেক্ট করছি যে আমাদের ইন্টেলেকচুয়াল কোর্স পড়লে আমাদের সাধারণ যে স্কিল ছিল আরো বেশি ইন্টেলেকচুয়াল স্কিল বাড়বে। কারণ হলো আমরা এখানে মূলত ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি, আমরা এখানে ফিলসফি নিয়ে কথা বলবো, আমরা এখানে নলেজ নিয়ে কথা বলবো, আমরা এখানে কম্পিউটার সায়েন্সের একটা নতুন একটা এরিয়া নিয়ে কথা বলবো, যে এরিয়াটা আমাদের আম, আমরা হয়তো কনভেনশনাল কোনো পড়াশোনা এই এরিয়া সম্পর্কে কোথাও পড়ি নাই, আমরা স্কুল কলেজ কোথাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ি নাই। সো এটা পড়লে আমাদের এই ইন্টেলেকচুয়াল স্কিল বাড়বে, তারপরে আমাদের প্র্যাকটিক্যাল স্কিল বাড়বে। ঠিক আছে, আমরা এখানে একটা নতুন ল্যাঙ্গুয়েজ ল্যাবে হয়তো শেখাবে, অবশ্যই শেখাবে, সেটি হলো প্রোলগ, এটা নতুন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করার জন্য প্রোলগ হলো একটা ভালো প্রোটোটাইপ ল্যাঙ্গুয়েজ, এবং এটা খুব সহজ ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজ যারা পারে, প্রোলগ হলো তাদের জন্য ডাল ভাত আর কি, এবিসিডি এরকম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে আমাদের আমাদের যেটা এক্সপেকটেশন ফর আউটকাম, সেটি হলো ট্রান্সফারেবল স্কিল। অর্থাৎ আমরা একটা প্রবলেমকে, অন্য ডোমেনের একটা প্রবলেমকে আমরা এই ডোমেন দিয়ে আমরা মানে ইয়ে করব, কি বলে, সলভ করব, মানে ট্রান্সফার স্কিল। আমার একটা স্কিল
আমার এক লাইনে, কিন্তু সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আমি অন্য একটা প্রবলেমকে সলভ করবো, এটাই আমাদের কাজ। যেমন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ডেভেলপ করেছি শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের ডেভেলপের জন্য না, আমরা একই সাথে বিজনেস মডেল করতে পারি, এখান থেকে আমরা অর্থনীতির মডেল করতে পারি, আমরা এখানে তোমার এগ্রিকালচারে ব্যবহার করতে পারি, মেডিকেল সায়েন্সে ব্যবহার করি, অনেক টাইপের অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি। এই জন্য আমরা বলছি যে ট্রান্সফারেবল স্কিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এটা আমাদের একটা আউটকাম, যে আমরা এটা ব্যবহার করে অন্যান্য ফিল্ডও আমরা ব্যবহার করব এবং সেখান থেকে আমরা সেগুলো আমরা আমরা ডেভেলপ করবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাসেসমেন্ট মেথড তোমরা জানোই, 5%, 10%, এগুলো তো জানি, স্কিপ করছি। আচ্ছা, এখন আসি হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটি হলো এরিয়াজ অফ এআই এবং তার ডিপেন্ডেন্সিস। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, জাস্ট ওয়েট এ মিনিট। আচ্ছা, তোমরা আমি কথা বলার সময় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই প্রশ্ন করবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমাকে মানে প্রশ্ন করবো। ওকে, তারপরে হলো আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এবং অনেক কিছু অনেকের সাথে কানেক্টেড। তো শুরুতেই একদম লেফট সাইডে দেখা যাচ্ছে একটা সার্চ, রাইট? সার্চ মানে হলো খোঁজা। তো তাহলে সার্চের সাথে অ্যাকচুয়ালি কি সম্পর্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের? মূলত সার্চই হলো সবচাইতে বেসিক কম্পোনেন্ট, ভেরি বেসিক কম্পোনেন্ট অফ অল ইন্টেলিজেন্স, সেটা আর্টিফিশিয়াল হোক ন্যাচারাল হোক, ঠিক আছে? যেমন তোমাদের এখানে ক্লাস যারা করছো, আমি একজনকে একটু র্যান্ডমলি পিক করি। ধরো সাইফুল্লাহ, শুনতে পাচ্ছ সাইফুল্লাহ আমাকে? জি স্যার। সাইফুল্লাহ, তোমার বাড়ি কোথায়? স্যার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা স্যার। কুমিল্লা কোন থানায়? কুমিল্লার দেবিদ্বার থানা স্যার। কুমিল্লা দেবিদ্বারে। আচ্ছা, তোমার বাবা কি করেন? শিক্ষক। শিক্ষক, ওকে। তোমার কাজিন কয়টা? একজন স্যার। তোমার কাজিন মাত্র একজন? জি স্যার। আচ্ছা, তোমার কাজিনের বাসা কোথায়? স্যার স্যার ঢাকা আছে। হ্যাঁ, কোথায়? ঢাকা থেকে। ঢাকাতে। ওকে, এনিওয়ে আমি তোমাকে অনেকগুলো প্রশ্ন করেছি, রাইট? এবং জি তুমি স্যার। আমাকে প্রশ্নগুলো অ্যান্সার দিয়েছো, যেটা খুব সহজ প্রশ্ন অ্যান্সার, সেটা খুব দ্রুত দিয়েছো। তোমার বাড়ি কোথায়, এটা সেটা। তোমার কাজিন সঙ্গে জিজ্ঞেস করলাম, তুমি একটু মাথা চিন্তা করলা যে কোথায় আসলে এই বাড়ি, নাম কি। হ্যাঁ, তো জি এইগুলো স্যার। তোমার কোত্থেকে অ্যান্সার দিচ্ছ? তোমার ব্রেনের ভিতরে এই ইনফরমেশন গুলা আছে, রাইট? তোমার ব্রেনে জি অ্যান্সার স্যার। গুলো আছে। এরকম ব্রেনে তোমার মিলিয়নস অফ ইনফরমেশন তোমার ব্রেনে আছে। তা আমি তোমাকে স্পেসিফিক প্রশ্ন করছি, তুমি স্পেসিফিক প্রশ্ন শুনে তুমি সব ব্রেনের ডেটাবেস থেকে খুঁজে খুঁজে অ্যান্সার দিচ্ছ, খুঁজতেছো, মানে সার্চ করতেছো, তাই তো? জি স্যার। তাহলে এটি হলো সার্চ। তুমি মানে আমরা সবাই কিন্তু জীবনে প্রতিটা মুহূর্তে খোঁজাখুঁজির মধ্যেই আছি। তুমি জি কলেজ স্যার। স্কুল পাশ করেছো, পাশ করে কোন কলেজে ভর্তি হবা, তোমার তোমার পিতা মাতা খুঁজেছে যে কোন কলেজে ভর্তি করা যায়, বা কোন পলিটেকনিক হোক বা যেখানেই হোক। আবার তুমি আহ পলিটেকনিক পড়েছো বা জেনারেল শিক্ষায় পড়েছো, পড়ে এই বিশ্ববিদ্যালয়ে একটা কম্পিউটার সায়েন্সের একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দরকার, তাহলে কোথায় ভর্তি হওয়া যায় সেটা খুঁজতেছো, ঠিক আছে? খোঁজার অনেক আবার প্যারামিটার থাকে, কোথায় খরচ কম, কোথায় খরচ বেশি, কাদের পড়াশোনা ভালো হয়, হ্যাঁ, কোনটা আমার বাড়ির পাশে, অনেক মানে মানে প্যারামিটার দিয়ে। বাট তাও তুমি খুঁজতেছো। এটা পাশ করার পরে তুমি কোথাও চাকরি খুঁজবা। চাকরি খোঁজার পরে তুমি যদি এখন সিঙ্গেল থাকো, আনম্যারিড থাকো, তুমি বিয়ের জন্য পাত্রী খুঁজবা, ঠিক আছে? এই খোঁজার মধ্যে তোমাকে থাকতে হবে কিন্তু, হ্যাঁ। সুতরাং এই সার্চ হলো সবচেয়ে বেসিক একটা ইন্টেলিজেন্ট বিহেভিয়ারের একটা প্যাটার্ন। তুমি যে একজন ইন্টেলিজেন্ট পার্সন, তুমি যে একজন বুদ্ধিমান পার্সন, তোমাকে কোনো প্রশ্ন করলেই আমি বুঝতে পারবো, বা তোমার লাইফ প্যাটার্ন দেখলে আমি বুঝতে পারবো যে ইউ আর ইন্টেলিজেন্ট, বিকজ তুমি সবকিছু সার্চ, তুমি সবকিছু খুঁজে নাও।
ধরো তোমার বাসা যেখানে, সেখানে কোথায় ভালো খাবার পাওয়া যায় তোমাকে খুঁজতে হবে। হ্যাঁ, তোমাকে এখান থেকে কিভাবে সহজেই তোমার অফিসে যাওয়া যায়, কিভাবে সহজেই তুমি তোমার বাড়িতে যেতে পারো, তোমাকে খুঁজে নিতেই হবে। তো খোঁজাটা হলো সবচাইতে বেসিক এন্টিটি অফ এনি কাইন্ড অফ ইন্টেলিজেন্স। গুগল এটা, গুগল কোম্পানি এটা ভালো বুঝেছিল, যেটার কমার্শিয়াল ভ্যালু সবচেয়ে বেশি সার্চের সারা ওয়ার্ল্ড ওয়াইড। এবং এক সময় মানুষ এই খোঁজাখুঁজির মধ্যেই থাকবে, মানুষের নিজে খুঁজবে না, মানুষের অন্য একটা ডিভাইস বা অন্য একটা সিস্টেমের হেল্প নিবে। গুগল যেভাবে আমাদের এখন হেল্প করে, গুগল সার্চ ইঞ্জিন আমাদেরকে হেল্প করে এবং আমরা তার হেল্প নিই। বিশ্বের কোটি কোটি শত কোটি মানুষ গুগলের হেল্প নেই, তাই না? কেন হেল্প নেই? সার্চ করার জন্য, খোঁজার জন্য। তো এমনি কি খুঁজতে পারে? খুঁজতে গেলেও আবার খোঁজার মানে মানে খুঁজতে হবে। এখন সেটা কিভাবে খুঁজবো? সেটি মানুষ যেভাবে তার ব্রেন থেকে খুঁজে, এখন আমরা যদি কোনো একটা সিস্টেম তৈরি করি তোমার গুগলের মতো, তাহলে গুগল খুঁজবে কি দিয়ে? দেখো, গুগল খুঁজবে কি দিয়ে এখানে কিন্তু তোমার দেওয়া আছে, লজিক দিয়ে। ঠিক আছে, গুগল কি দিয়ে খুঁজবে? লজিক। আবার তুমি তোমার ব্রেন থেকে যে খুঁজো, সেখানেও কিন্তু লজিক ব্যবহার করে। আমি তোমাকে সাইফুল্লাহকে জিজ্ঞেস করলাম তোমার কাজিন আছে, সাইফুল্লাহ তার লজিক ব্যবহার করে বলে হ্যাঁ আমার তো কাজিন আছে। লজিক কেন? কারণ তার চাচা আছে বা তার খালা আছে, ফুপা আছে, ফুপু আছে। যে কোনো একজন খালাতো মামাতো ফুফাতো ভাই বোন থাকা মানে হলো সে আমার কাজিন, লজিক্যালি কাজিন। সে লজিক ব্যবহার করেছে এবং খুঁজে পেয়েছে যে তার একটা কাজিন আছে, রাইট? এবং এই লজিকের সাথে যখন আমি নলেজ যোগ করব, জ্ঞান, স্পেসিফিক নলেজ রিপ্রেজেন্টেশন, তখন কিন্তু সেটি এই তিনটা মিলে হবে ইন্টেলিজেন্স। সার্চ, লজিক অ্যান্ড নলেজ রিপ্রেজেন্টেশন, এই তিনটা সংযুক্ত কম্বাইন্ড অবস্থায় বলবো আমি ইন্টেলিজেন্ট। এই তিনটা একটা মানুষ যদি ঘটনা ঘটায়, তাহলে সেই মানুষটা হবে ইন্টেলিজেন্ট। এই তিনটা যদি কোনো একটা সিস্টেম পারফর্ম করে, তাহলে সেই সিস্টেমটা হবে ইন্টেলিজেন্ট সিস্টেম। ঠিক আছে? গুগল এইটা মানে মানে গুগলের যে কোম্পানি, মানে গুগল কোম্পানি যে সিইও, যে মালিক পক্ষ বা কর্তৃপক্ষ, তারা বুঝেছিল যে মানুষ একসময় সার্চ করতে থাকবে এবং এর কমার্শিয়াল ভ্যালু অনেক হবে। এবং এই জন্য পৃথিবীতে এখন পর্যন্ত গুগল সবচেয়ে জায়ান্ট এই সার্চ ইঞ্জিনে। এমন কোনো বিষয় নাই যে তুমি লিখে সার্চ দিলে সে বের করে ফেলবে না, এভরিথিং। ঠিক আছে, তাহলে সার্চ, লজিক এবং নলেজ রিপ্রেজেন্টেশন, এই তিনটাকে আমরা একসাথে কম্বাইন্ডলি বলতে পারি ইন্টেলিজেন্স। ওকে, এখন এই ইন্টেলিজেন্সটা আমি আমার কোনো একটা কাজে ব্যবহার করতে চাই, কাজে, অ্যাপ্লিকেশনে, তখন তার একটা মিডিয়া আছে। মিডিয়া হলো যে মেশিন লার্নিং, প্ল্যানিং। বিশেষ করে মেশিন লার্নিং, মেশিন লার্নিং হলো এই ইন্টেলিজেন্স ব্যবহার করা একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি এটাকে আমাদের দৈনন্দিন ডেইলি লাইফে ব্যবহার করব বা অ্যাপ্লিকেশনে নিয়ে যাব। যেমন ধরো এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আমরা যে কথাবার্তা বলি, মেশিন কথাবার্তা বলে, রোবট কথাবার্তা বলে, বা আমার যে ভয়েস কমান্ড দিয়ে এখন অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি কমান্ড করি ভয়েস কমান্ড দিয়ে, তাই না? আমাদের মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্ট্যান্টে তুমি যাও, যে তুমি জিজ্ঞাসা করো যে কোনো কিছু, ভয়েস সুন্দর করে ইংরেজিতে সে তোমাকে অ্যান্সার দিবে বা সেই তোমাকে সার্ভিস প্রোভাইড করবে। সো এনএলপি ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইটস এ গুড অ্যাপ্লিকেশনস অফ এআই। তারপরে ভিশন সিস্টেম, কম্পিউটার ভিশন। আমাদের যেমন চোখ আছে, সুতরাং কম্পিউটার তো চোখ নাই, সুতরাং কম্পিউটার এক্সটার্নাল একটা ক্যামেরা লাগাইতে হবে। সেই ক্যামেরা দিয়ে ছবি বা কিছু দেখবে, দেখার পরে সেটা আবার মেশিনের ভিতরে সিস্টেমে সেটা অ্যানালাইসিস হবে। তারপরে একটা ডিসিশন দেবে যে সে মানে যেমন ধরো ফেসবুকে এখন আমরা একটা জায়গায় আমরা একটা ছবি ট্যাগ করলে ফেসবুক সেটা মনে রাখে। মনে রাখার পরে ওই ছবি যদি কেউ কোথাও আপলোড করে, তাকে খুঁজে বের করে তাকে তার সাথে তাকে ট্যাগ করে দেয়। এমন হয়নি যে ফেসবুক আমার ছবি অন্য একজনের নামে ট্যাগ হচ্ছে। এটা কি হয়েছে কখনো? ফেসবুক অটোমেটিক করেছে? করে নাই। ফেসবুকের এই ফেস রিকগনিশন সিস্টেম ভেরি স্ট্রং, ভেরি ভেরি স্ট্রং। ওকে, তো এই ডেভেলপমেন্টটা একদিনও হয়নি, অনেক দিন ধরে হয়েছে। এছাড়া ভিশনের আরো অনেক কাজ আছে। তারপর রোবোটিক্স, তারপরে ফাইনালি এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম হলো আমাদের সফটওয়্যার সিস্টেম। যে এক্সপার্ট সিস্টেম তাকেই বলবো যে সিস্টেমটা যে কোনো ডিসিশন দিতে আমাদেরকে হেল্প করে, তাকে আমরা বলি এক্সপার্ট সিস্টেম। এরকম আমরা আমাদের কম্পিউটারে এরকম প্রচুর এক্সপার্ট সিস্টেম আছে যে আমাদের ডিসিশন দেয়, যে আমাদের অ্যানালাইসিস করে দেয়। বা এরকম এমবেডেড সিস্টেম আছে, যেমন ধরো ডায়াগনোসিস, মেডিকেল ডায়াগনোসিস, ডাক্তারকে হেল্প করে যে ডায়াগনোসিস, যে ছবি দেখে অ্যানালাইসিস করে বলে দেয় যে এর ক্যান্সার, যেমন সিটি, এমআরআই,
এখানে কিন্তু সাজেস্ট করে ছবিগুলো তোলার পরে অ্যানালিসিস করে সেই মেশিন সাজেস্ট করে যে এর কিন্তু ক্যান্সার হয়েছে বা এর একটা মানে মাথায় একটা হেমারেজ হয়েছে। ঠিক আছে, তো এগুলো হলো আমাদের এক্সপার্ট সিস্টেম, এগুলো হলো অ্যাপ্লিকেশনস অফ এআই। তাহলে এরিয়াজ অফ এআই এবং সাম ডিপেন্ডেন্স, এই ফিগারটা মোটামুটি কি ক্লিয়ার? এখানে অনেক লিঙ্কিং দেখানো হয় না, তোমরা একটু লিঙ্কিং করে দিবা। লিঙ্ক করে দিবা, কিভাবে করে দিবা? যেমন ধরো লজিকের সাথে এখানে ভিশনের লিঙ্কটা করা হয় নাই, রোবোটিক্স এর সাথে সরি লজিকের সাথে এক্সপার্ট করা হয়েছে, এনএলপি করা হয়েছে, কিন্তু ভিশনটা করা হয় না। আবার নলেজের সাথে মেশিন লার্নিং এর লিঙ্কিংটা করা হয় নাই। ইউ মে রোবোটিক্স এরটা করা হয় না। রোবোটিক্স এরটা করা হয় না, রাইট? তো এগুলো কিছু মিসিং আছে, তোমরা এটা দেখলে, ছবি দেখলেই আমাদের যা আজকে ডিসকাশন হলো, ইউ ক্যান ফিল ইট। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা হাইপোথেটিক্যাল কোর্স, এটা তোমাদের প্রচুর চিন্তা ভাবনা মাথার মধ্যে করতে হবে। তোমরা যেহেতু কম্পিউটার সায়েন্স অলরেডি 3 বছর পড়ে ফেলেছো, সুতরাং তোমরা এখন পলিসি মেকিং ফিল্ডে ধরে যাচ্ছ। সো তোমাদের ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল, এগুলো সম্পর্কে এখন আইডিয়া থাকতে হবে, বা তোমাদের চিন্তা শক্তি বাড়াইতে হবে। এ পর্যন্ত কারো স্যার ভীষণ আর রোবোটিক্স এটা আরেকবার একটু বলবেন? বিষয় হলো দেখা, একটা মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, তাই না? একটা মানুষ কিভাবে কিভাবে ইনফরমেশন গ্যাদার করে? একটা মানুষ পরিবেশের সাথে ইনফরমেশন শেয়ারিং করে কিভাবে? হয় কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নিয়ে, শরীরের চামড়া মানে স্পর্শের মাধ্যমে, তাই না? ভিশনটা হলো সেরকম দেখা, দেখে পারসিভ করা। কম্পিউটার ভিশন হলো ওই যে ফেসবুকে আমরা দেখি, ম্যাচ করে যেটা হয় যে এটার সাথে মানে সেন্সর, ধরো একটা সেন্সরটা হলো এরকম যে চোখ দিয়ে দেখে পর্যবেক্ষণ করে একটা জিনিস সম্পর্কে ডিসিশন দেওয়া, যে সে যেমন তোমাদের ক্লাসে কত, তোমাদের গ্রিন ইউনিভার্সিটির যারা এন্ট্রি সিস্টেম দেখেছো, এই এন্ট্রি এক্সিট সিস্টেম দেখেছো না? ওখানে সামনে দাঁড়াইলে ওই ক্যামেরা তোমার ছবি দেখে রিকগনাইজ করে এবং তোমার এন্ট্রিটা কনফার্ম করে। আবার যখন আমি চলে যাই, ওই যে ফেস রিকগনিশন সিস্টেম সামনে দাঁড়াইলে সে আবার কনফার্ম করে। দেখছো এটা? জি স্যার, জি স্যার। তো ওটা হলো এটা হলো ওই কম্পিউটার ভিশনের একটা অ্যাপ্লিকেশন, খুব ভালো অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অর্থাৎ একটা দারোয়ান যদি এখানে দাঁড়ায় থাকতো, তো ঢোকার সময় দারোয়ানকে বললাম যে আমার চেহারা দেখেন এবং ভুল হতো সেখানে, মানে মানে এবং আমার নাম লিখে রাখেন। দারোয়ান তাহলে কি করতো? তোমার চেহারা দেখে তোমার নাম লিখে রাখতো, শেষ। আবার যখন চলে যাচ্ছ, দারোয়ানকে বলতে এই যে ভাই আমার আমার চেহারাটা দেখেন এবং আমার নামটা লিখে রাখেন। তো এই সেম কাজটা, দারোয়ানের কাজটা যদি একটা ক্যামেরা সিস্টেম, ধরো ওটা একটা রোবটই একটা দাঁড়িয়ে আছে এবং একটা ক্যামেরা দিয়ে আছে, তুমি ঢোকার সময় তার সামনে দাঁড়ালা, সে তোমার ছবি তুলে রাখলো এবং তোমার নাম এন্ট্রি করে রাখলো। আবার বেরোনোর সময় তুমি দাঁড়াইলা, তোমার ছবি তুলে তোমার নাম এন্ট্রি করে রাখলো। ছবি তুলে তোমাকে রিকগনাইজ করবে যে হ্যাঁ তুমি অমুক সময় ঢুকেছিলা, তুমি এখন বেরিয়ে যাচ্ছ, অটোমেটিক্যালি টাইম কাউন্ট করে তোমাকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিল। ঠিক আছে, তো এটা হলো অ্যাপ্লিকেশনস অফ এআই। কারণ এআই ছাড়া এটা তো সম্ভব না, তোমাকে তোমার চেহারা মনে রাখা, তোমার চেহারাকে অ্যানালাইসিস করা। ঠিক আছে, এটা মানুষের পক্ষে সম্ভব, মেশিন পক্ষে কিভাবে সম্ভব? এটা কম্পিউটার কিভাবে করে? কম্পিউটার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন থিওরি অ্যালগরিদম ব্যবহার করে এই কাজটা করে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আচ্ছা ক্লাসের সিআর, তুমি প্রেজেন্সটা নিয়ে রাখো, সবার রোল নম্বর স্যার একটা কথা ছিল। বলো। স্যার যে এখানে নামের পাশে যদি সবাই যদি আইডিটা দিয়ে দিত, এই ক্ষেত্রে আমার সুবিধা হতো সবার আইডিটা। আচ্ছা, এটা তো সে পুরনো, অনেক আগের, 1 বছর আগে থেকে সবাই জানে। এই ভুলটা সবাই কেন করো? সবাই একটু এডিট করে, নামের উপরে ক্লিক করে এডিট করে নিজের নামের পাশে আগে আইডিটা নিয়ে নাও, মানে আইডিটা লিখে দাও। লাবণী আক্তার, তারপরে আর কি আছে এরকম? আমার এটা করা হয় নাই, সরি, এটা তো করা ছিল। এটা তো করা ছিল লাবণী, ভুলে গেছো। না স্যার, এটা পারমিশনটা দিয়ে দেন স্যার। তারপরে সাবেন ইয়াসমিন, আচ্ছা পারমিশনটা আমি দিয়ে দিচ্ছি। জি স্যার, আছি স্যার। এখন আবার করতে হবে, আমার লিভ নিয়ে আবার ওটা ঠিক করতে হবে। তোমাকে লিভ দিতে হবে না, লিভ দিতে হবে না, ওয়েট এ মিনিট, লিভ দিতে হবে না।
রিনেম দেমসেলভস। ওকে, তোমরা এখন এটা করতে পারবে, দেখো পারো কিনা। আমি অ্যাক্টিভ করে দিয়েছি। ইউ ক্যান রিনেম। সাবিনা ইয়াসমিন। ওকে, হ্যাঁ জি স্যার, করা যাচ্ছে। জি স্যার। তারপরে আর কে, আর কি আছে? শম্পা খাতুন বাকি আছে, শম্পা খাতুন, আখতারুজ্জামান শুভ। আখতারুজ্জামান শুভ। লেটস ডু ইট। আমি দেখতে পাচ্ছি এখন 27 জন ক্লাসে আছে, 27। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। অনুসলাভ, হ্যাঁ। স্যার আমি শম্পা বলছিলাম। বলছি স্যার প্রেজেন্ট কিভাবে দিব? প্রেজেন্টে তোমার নামের পাশে তোমার আইডিটা দিয়ে রাখো, রিনেম করো। তোমার নেমের উপরে রিনেম আছে, সেটা নিয়ে তোর আইডিটা দিয়ে রাখো। নেক্সট উইক থেকে আমি তোমাদের আমি বাই রোল কল আমি প্রেজেন্স করবো। আমি এখনো ওয়েট করছি হলো তোমাদের রেজিস্ট্রেশনের জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? না স্যার। ওকে, তাহলে এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এটা একটু মনে রাখবা। আর সার্চের মানে সার্চ হলো ওয়ান অফ দ্য বেসিক এন্টিটি অফ এনি ইন্টেলিজেন্ট সিস্টেম। যারা ইন্টেলিজেন্ট সিস্টেম, যারা বুদ্ধিমান মানুষ, মানুষ বলি বা যন্ত্র বলি বা সিস্টেম বলি, সবারই সার্চ করার ক্যাপাবিলিটি আছে। যার সার্চ করার ক্যাপাবিলিটি নেই সে কখনোই বুদ্ধিমান না। ওকে, ঠিক আছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কিন্তু খুঁজতেই থাকে, খোঁজাখুঁজির মধ্যেই থাকে। কোথায় গেলে একটু ভালো থাকা যাবে, কোথায় গেলে একটু সুখ পাওয়া যাবে, কোন চাকরি করলে একটু ভালো থাকা যাবে, কোন পড়াশোনা করলে একটু অনেক ভালো হবে, কোথায় মানে কোথায় গেলে কি হবে, মানুষ কিন্তু খুঁজতেই থাকে। ঠিক আছে? তাই তো? খোঁজার বাইরে কেউ আছো বলো তো? না না স্যার। স্যার। মৃত্যু পর্যন্ত খুঁজতে থাকতে হবে, কিন্তু এটা খোঁজার মধ্যে থাকবে। তুমি তুমি খোঁজার বাইরে যাবে না। সো এটা একটা ফিলসফিক্যাল কোর্স, দর্শন। এটা তোমাদের দার্শনিক চিন্তা ভাবনা কিন্তু করতে হবে। হ্যাঁ, দর্শন নিয়ে ভাবতে হবে। দর্শন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই পৃথিবীর। তো আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়তে গেলে আমরা এই বিভিন্ন টাইপের দর্শন নিয়ে পড়বো। সো হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? তাহলে ডেফিনেশনটা কি এমন হবে যে মেকিং কম্পিউটারস দ্যাট থিঙ্ক? এটা কি ঠিক আছে? জি স্যার, বলা যায়। এটা বলা যায়। ওকে, এটা কি বলা যায় দেখো তো? The automation of activities we associate with human thinking like decision making, learning, এটা কি বলা যায়? হ্যাঁ স্যার। এটাও বলা যায়। এক্স্যাক্টলি। এটা কি বলা যায়? The art of creating machines that perform functions that require intelligence when performed by people, হ্যাঁ স্যার। এটাও বলা যায়। ঠিক আছে? এটা কি বলা যায়? The study of mental faculties through the use of computational models. কেউ যদি কনফিউশন থাকো যে না এটা বলা যায় না, আমাকে সঙ্গে সঙ্গে জানাবো। সবাই যে একমত হবে এমন তো নাও হতে পারে। সবাই কি একমত? স্যার, এটা নিয়ে যে আপনি একটু স্যার বুঝতে পারতেছি না এটা। আচ্ছা, যারা সবাই কি বুঝতে পারছো কিন্তু বুঝতে পারো না? দ্য স্টাডি অফ মেন্টাল ফ্যাকাল্টি মানে মানসিক যে কি বলে, ফ্যাকাল্টিজ মানে হলো মানসিক যে কোয়ালিটি, বৈশিষ্ট্য আছে। মানে একটা মানুষের মন কি একটা মানুষের মনটাকে আমি তো ট্রাই করবো কম্পিউটেশনাল মডেলের মাধ্যমে নিয়ে আসা। অর্থাৎ একটা মানুষ কিভাবে চিন্তা করে, মানুষ কিভাবে ভাবে, হ্যাঁ, মানুষ কিভাবে কাজ করে, আমরা কিন্তু অনেক ধরনের রিসার্চ এখন আছে। তো আহা, আর্টিফিশিয়াল, দুঃখিত। হ্যাঁ
আনা যায় জি স্যার, সেটা মানে মডেলের মধ্যে আনা যায় মানুষের চিন্তা হ্যাঁ, ভাবনা এটা কম্পিউটেশনাল মডেলের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা বা স্টাডি করা, সেটাও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অংশ। ঠিক আছে, আমার ব্রেইন ইন্টারফেসিং নিয়ে কিন্তু এখন ব্যাপক রিসার্চ হচ্ছে। আমি কি চিন্তা করছি সেটা কম্পিউটারের দ্বারা দেখা যাবে, বা একটা একটা সিগন্যাল, একটা সিগনিফিকেন্ট সিগন্যাল বা তথ্য দিতে পারবে। এই জাতীয় রিসার্চ কিন্তু এখন আর কল্পনা না, এটা সত্যি। মাথার উপরে বিভিন্ন ধরনের মানে প্রোব লাগিয়ে আমার মাথার চিন্তাটা ঠিক কি বিষয় চিন্তা করছে, ঠিক সেটা আবার কম্পিউটার ইন্টারফেসের মাধ্যমে নিয়ে আসা, বা একটা কম্পিউটেশনাল মডেল। কম্পিউটেশনাল মডেল মানে হলো বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল মডেলের মধ্যে নিয়ে আসা, সুতরাং সেটাও, সে স্টাডিটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অংশ। এটা কি বলা যায়, দ্য স্টাডি অফ কম্পিটিশনস দ্যাট মেক ইট পসিবল টু পারসিভ, রিজন এন্ড অ্যাক্ট। জি স্যার। ওকে, এটাও কি বলা যায়, a field of study that seeks to explain and evaluate intelligent behavior in terms of computational process। মানে একটা ইন্টেলিজেন্ট বিহেভিয়ার কেমন হবে, বা একটা ইন্টেলিজেন্ট বিহেভিয়ারকে ডিজাইন করার জন্য যে কম্পিউটেশনাল প্রসেস, সেটাও কি এআই? অবশ্যই এআই। ধরো তুমি একটা মানুষ, তোমার তো একটা ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, তুমি তো বুদ্ধিমান যদি হও, তুমি বাই নেচার বা এক্সপেরিয়েন্স, তুমি ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছো, তোমার ধরো বয়স এখন 25, সো তুমি অনেক কিছু শিখেছো, এবং শিখে তুমি বুদ্ধিমত্তার সাথে তোমার সেই সব বিহেভ করতেছো। তো একটা মেশিন যখন তৈরি করা হবে, সেই মেশিনটা কিভাবে ইন্টেলিজেন্ট বিহেভিয়ার করবে? ইন্টেলিজেন্ট বিহেভিয়ার মানে হলো হিউম্যান লেভেলে বিহেভ করা। একটা রোবট যদি বলা হয় যে সে হিউম্যান লেভেলের চিন্তা ভাবনা করতে পারছে, বা হিউম্যান লেভেলের 100% না পারলেও তার কাছাকাছি, বা ওই ধরনের অনেক রোবট আছে এখন এই ধরনের তোমার সাথে ইন্টারাক্ট করতে পারে। তোমার তোমার মোবাইল ফোন, স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু একটা রোবট, এবং সেও কিন্তু তোমার সাথে ইন্টেলিজেন্ট বিহেভ করতে পারে। তুমি যদি তোমার রোবট, তোমার গুগল অ্যাসিস্ট্যান্টকে বলো আই লাভ ইউ, সে তোমার কি অ্যান্সার দেবে বলো তো? স্যার। আই লাভ ইউ টু বলে স্যার। রাইট, তার মানে কি হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি অর শি। তুমি আই লাভ ইউ বললা, সে যদি বলে নো আই হেট ইউ, তাহলে তো তুমি মাইন্ড করবো। সুতরাং বাট সে তো ইন্টেলিজেন্ট, সে তো জানে তুমি কি বললে তুমি খুশি হবো। সে শুধু ধর্মের কথাটা বললে বলে না স্যার, ওটা অন্যভাবে অ্যান্সার দেয় স্যার। এক্স্যাক্টলি, তার মানে কি হি অর শি, মানে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিং ইন্টেলিজেন্টলি। তো সেটাই, তাহলে এই জাতীয় পড়াশোনা যেখানে করি সেটি হলো এআই। ঠিক আছে, এটা কি, এটা বলা যায় এ ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স দ্যাট ইজ কনসার্ন উইথ দ্য অটোমেশন অফ ইন্টেলিজেন্ট বিহেভিয়ার। জি স্যার। ইয়েস, ঠিক আছে। তারপরে কি, এনিথিং ইন কম্পিউটিং সায়েন্স দ্যাট উই ডোন্ট নো ইয়েট হাউ টু ডু প্রপারলি। এটাও সত্য, কারণ আমরা এখনো অনেক ব্রাঞ্চ আছে, অনেক কিছু আছে যেটা আমরা এখনো জানি না যে আসলে আরো কি কি করা যেতে পারে। ঠিক আছে, জি জি স্যার। ওকে। তাহলে অনেক কিছুই, তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো যে বললাম, প্রত্যেকটা এক একটা বৈশিষ্ট্য না, মানে প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি বা তার কার্যক্ষমতা, মানে এইগুলো আমরা এআই দিয়ে করতে পারি, মানে অনেক কিছু করতে পারি, অনেক ওয়াইড স্কোপ। স্যার লাস্ট ওয়ানটা কি ছিল বুঝতে পারি নাই। লাস্ট একটা হলো যে আমরা এখন অনেক কিছু আছে যেটা আমরা এখনো জানি না যে আমরা কি করতে পারি না। এনিথিং ইন কম্পিউটার সায়েন্স দ্যাট উই ডোন্ট ইয়েট নো হাউ টু ডু প্রপারলি। আমরা এখন অনেক কিছু আছে যেটা কিভাবে করতে হয়, এআই ব্যবহার করবো কি করবো না আমরা, মানে তার মানে কি এখনো অনেক কিছুই আনরিভিলড। গবেষণা করতেছে বা চলতেছে এরকম কিছু একটা। হুম, মানে না স্যার, অ্যাকচুয়ালি ডেফিনেশনের সাথে মানে বোঝা গেল না এটা আসলে কি। এটা ডেফিনেশন না, এগুলো হলো তার ক্যাপাবিলিটি বললাম, সে কি হ্যাঁ করতে হ্যাঁ। পারে। ডেফিনেশন আমরা এখনো যাইনি, আচ্ছা। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কি করতে পারে, কি কি করতে পারে না, এগুলো বলেছে। ঠিক আছে, জি ঠিক আছে। সো
তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশন যদি দিতে চাই তাহলে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো সিঙ্গেল ডেফিনেশন। একটা ডেফিনেশন দিয়ে এটাকে আসলে ডিফাইন করা খুবই মুশকিল, অনেকভাবে ডিফাইন করতে হয় এবং অনেক অ্যাপ্রোচ ব্যবহার করতে হয়। এখানে সেটাই বলছে there is no single definition but several approaches, যেটা রাসেল আর নরভিগের বই, যে বইটা আমরা শুরুতেই বললাম যে বইয়ের কথা, সেই রাসেল আর নরভিগ বইটা মোটামুটি 4টি অ্যাপ্রোচে তারা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে, সেই 4টি অ্যাপ্রোচ কি কি সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। বাট বিফোর দ্যাট আমরা এই অ্যাপ্রোচ গুলো মোটামুটি ইনফ্লুয়েসড হয়েছে ফ্রম ডাইভার্স সোর্স লাইক ফিলসফি, দর্শন, ম্যাথামেটিক্স, সাইকোলজি, বায়োলজি, এক্সেট্রা এক্সেট্রা। এবং এই অল ফিল্ডস আর ইন্টাররিলেটেড উইথ এআই। আমরা এখন যে 4টি অ্যাপ্রোচ দেখাবো এআইতে, এগুলো প্রত্যেকটা ইন্টাররিলেটেড এবং সবগুলো ইনফ্লুয়েসড বাই ফিলসফি, ম্যাথামেটিক্স, সাইকোলজি এন্ড বায়োলজি এন্ড সো অন। ঠিক আছে? জি স্যার। এটা কি কঠিন সাবজেক্ট মনে হচ্ছে? নো, আই ডোন্ট থিংক সো। এটা শুধু একটু পড়বো। স্যার এখন তো মাত্র ডেফিনেশন করতেছি, এখন কি করে বুঝবো? হ্যাঁ, ডেফিনেশন পড়তেছো, ডেফিনেশন পড়ে কঠিন মনে হচ্ছে তাই বলো? ডেফিনেশনটা না স্যার, এখন তো ইজি মনে হয়। ইজি সাবজেক্ট, সহজ সাবজেক্ট। স্যার তোমার নামাজের ব্রেক যদি দিতেন। আচ্ছা, এখন বাজে কত? 6:51। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নামাজ হয়। তারা ঢাকায় আছে, তারা হয়তো আজান হয়ে গেছে মেবি। জি স্যার। যারা ঢাকার 54 আজান দেয়। আর আমাদের এখানে এখনো আজান দেরি আছে আর 5 মিনিট। মানে আমি এখন ঢাকার বাইরে আছি। ওকে, আমরা তাহলে নামাজের একটা তো ক্লাসের মাঝখানে তো ব্রেক একটা হবে, সেটাই খেয়ে ধরো এই ব্রেক। আমরা যখন ইভিনিং অফলাইনে ক্লাস নিতাম, ক্লাসরুমে ক্লাস নিতাম, তখন মাঝে তো 1 ঘন্টা পরেই একটা ব্রেক দিতাম। ওকে, তাহলে আমরা ব্রেকের পরে আমরা এখান থেকে শুরু করবো অ্যাপ্রোচেস টু এআই। ঠিক আছে, তাহলে কতক্ষণ ব্রেক হতে পারে বলো তো? ওকে, আমরা তাহলে 4টা অ্যাপ্রোচের কথা বলেছি রাসেল এন্ড নরভিগ, অ্যাকর্ডিং টু রাসেল এন্ড নরভিগ বুকস। সো আমরা সেটাই দেখবো। তাহলে এখানে 4টা জিনিস আছে, দেখো অ্যাপ্রোচ একটু বলি। প্রথমটা হলো সিস্টেম দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যানস, সিস্টেম দ্যাট থিঙ্ক লাইক হিউম্যানস, সিস্টেম দ্যাট থিঙ্ক রেশনালি, সিস্টেম দ্যাট অ্যাক্ট রেশনালি। তাহলে এখানে দুটো জিনিস সিমিলারিটিজ আছে এবং দুটো ডিসিমিলারিটিজ আছে, মানে পার্থক্য এবং আছে, আবার আবার একই রকম আছে। সেটা কি বলতো? ধরো এই 4 জায়গাতেই থিঙ্কিং এবং অ্যাক্ট। একটা আছে, হ্যাঁ, আর একটা আছে। আর কি আছে? আর আর দুটো মিল হলো যে 2 জায়গাতে হিউম্যান, আবার 2 জায়গাতে রেশনাল। ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যানস এন্ড রেশনাল? মানে আমাদের এআই ডিফাইন করতে গেলে আমাদের যে অ্যাপ্রোচে আমরা চিন্তা করব, তাহলে প্রথমটা হবে হলো যে সিস্টেম দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যান, মানে এমন একটা সিস্টেম তৈরি করব যেটা মানুষের মতো কাজ করে, অ্যাক্টিং করে, বিহেভ করে, আচরণ করে মানুষের মতো। আমরা এমন একটা সিস্টেম ডিজাইন করব যেটি মানুষের মতো চিন্তা করতে পারে। ঠিক আছে, মানুষের মতো থিঙ্কিং করতে পারে। আচ্ছা, এটা গেল এক ক্যাটাগরি। আর সেকেন্ড ক্যাটাগরিতে কি, যে যেটা এমন একটা সিস্টেম তৈরি করব যেটা মানুষের মতো না বাট রেশনালি থিঙ্কিং করে। তাহলে মানুষের সাথে তাহলে তাহলে রেশনাল অবশ্যই পার্থক্য আছে। সেটা কি? রেশনাল মানে কি বলতো? রেশনাল স্যার লজিক্যাল কিছু বোঝায় রেশনাল বলতে, মানে যৌক্তিকতা। স্যার রেশিও মানে তো অনুপাত, এটা কি ওই দিক সাথে কোনটা কানেক্টেড? হ্যাঁ সেটাই, যুক্তিকতা বোঝাই। আর কি বললো? অনুপাত। ঠিক আছে, হ্যাঁ, মানে অনুপাত অনুযায়ী, অনুপাত কখন করা হয় যে আহ, মানে যার যেরকম কন্ট্রিবিউশন ঠিক সেই অনুপাতে তাকে সেটা সেইটুকু দেওয়া, এটা তো রেশনালি হয়, যুক্তি হয়, তাই না? আমি ধরো একটা ব্যবসাতে 50 টাকা ইনভেস্ট করেছি,
মানে 100 টাকার মধ্যে 80 টাকা আমার ইনভেস্ট আর 20 টাকা ধরো আরেকজনের ইনভেস্ট, তাহলে তার লাভ হলে তার 80% লাভ, তাহলে যে 80 টাকা ইনভেস্ট করেছে তাহলে তাকে দেওয়া উচিত না? এটা হলো রেশনাল। কিন্তু সে যদি বলে যে না আমাকে বা যে 20% ইনভেস্ট করে সে যদি বলে যে আমাকে অর্ধেকের বেশি লাভ দাও, তাহলে তো সেটা রেশনাল হলো না, যুক্তিপূর্ণ হলো না, বা অনুপাত অনুসারে হলো না। তো রেশনাল মানে হলো যে যৌক্তিক, মানে যুক্তি অনুযায়ী যে কাজটা করা হয় তাকে বলি আমরা রেশনাল। ঠিক আছে, লজিকের বাইরে না। তো তাহলে এখানে মানুষ তাহলে মানুষের সাথে তাহলে রেশনালের কি সম্পর্ক বা কি পার্থক্য? কোনো পার্থক্য নাই? মানুষ তো স্যার স্যার সরাসরি যেটা চিন্তা করে ওটা ওটা স্যার ওটা তো স্যার হচ্ছে অনুপাত, মানে কতটুকু দিলেও সে কতটুকু পাইলো, মানে বৈশিষ্ট্য এতটুকু আছে তার উপর ভিত্তি করে আরেকটা কিছু বলা, এরকম কিছু একটা। স্যার মানুষ তো স্যার এটা চুক্তির মাধ্যমে করতে পারে। মনে করেন যে দুইজন ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে স্যার মানে 80% আর 20%-এর মধ্যে যে 20% দিচ্ছে সে যদি স্যার একটু পরিশ্রম বেশি দেয়, যে সরাসরি ইয়ে করে। আর হচ্ছে স্যার রেশনালি যেটা আছে সেটা তো স্যার কম্পিউটার তো স্যার এরকম চিন্তা করতে পারে না স্যার। না, রেশনাল মানে কম্পিউটারের কথা আমার তো আমি আনছি না, আমি বলছি রেশনাল। তাহলে মানুষের সাথে রেশনাল পার্থক্য নিয়ে আসলো কেন? কারণ হলো মানুষ তো সবসময় যুক্তি মানে না। মানে কি? না স্যার। মানুষ তো অযৌক্তিক কাজও করে, করে না? অহরহ করে, আমি নিজেই করি, তোমরাও করো। মানুষের ভিতরে ইমোশন আছে। অযৌক্তিক কাজ বলতে যখন ইমোশনে থাকে, হ্যাঁ, তখনই সে অযৌক্তিক কাজগুলো করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ ইমোশনে অনেক ভুল করতে পারে, আবেগ আছে। কিন্তু মেশিনের তো সে আবেগ নেই। আছে কি? ইমোশন আছে? মেশিন অলওয়েজ ডু রেশনালি। তাকে যে ম্যাথমেটিক্স দেওয়া হয়েছে, ক্যালকুলেটর, আমার নিজের ক্যালকুলেটর বলে কি আমার জন্য কি সে বেশি বেশি অঙ্ক করে দেখাবে? এটা হয়? ধরো 100 টাকার মধ্যে ধরো আমি কত টাকা পাবো, এখন আমার ক্যালকুলেটরে সে হিসাব করছে। এখন ক্যালকুলেটরটা আমার, এখন ক্যালকুলেটর ভাবছে যে আমার যে মালিক তাকে আমি বেশি হিসাব দেখে, তাহলে আমি তাকে ওই যে 10 গুণ 2 সমান 20 হয় তাই না করে আমি 10 গুণ 2 সমান 200 লিখে দিলাম, ক্যালকুলেটর যদি তাই মনে করে। হবে এরকম? না না স্যার। স্যার। কিন্তু মানুষ হলে আবার সেরকম ট্রাই করতে পারতো, কোনো একটা ফাঁক ফোকর বের করতো যে তার মালিক, আমি যেহেতু তার মালিককে কোনো একটা ভাবে বেশি টাকা দিতে পারি কিনা। ঠিক আছে, কারণ মানুষ এরকম করে তো, তাই না? তো এটাই পার্থক্য মানুষের সাথে রেশনালিটি, ডিফারেন্স হিউম্যানস এর সাথে। সেই জন্য আমরা মানুষের মতো চিন্তা করে এরকম সিস্টেম তৈরি করব, মানুষের মতো কাজ করে, কিন্তু ফাইনালি মানুষের মতো চিন্তা ভাবনা করলেও ফাইনালি আমরা যেটা করব, আমরা তাকে রেশনাল বানাবো, তাকে আমরা যৌক্তিক বানাবো। যুক্তিবিদ্যায় বা যুক্তি দিয়ে যে চলে, যুক্তির বাইরে যে যায় না, ঠিক আছে, সেরকম আমরা করবো ফাইনালি। সুতরাং এই 4টে অ্যাপ্রোচই আমাদের এই জন্য ইম্পর্টেন্ট। আমরা এখানে 4টে অ্যাপ্রোচকে একটু সেপারেট ওয়েতে দেখবো। আমরা এইভাবে চিন্তা করতে পারি। আমরা নিচেরটা হলো হিউম্যান, এই সাইডটা, আর একটা হলো রেশনাল, আর একটা হলো থিঙ্ক বা থট, আর একটা হলো অ্যাক্টিং বা বিহেভিয়ার। এইভাবে আমরা এই 4টে অ্যাপ্রোচকে ডিভাইড করতে পারি। ঠিক আছে, প্রথমটা আসুন, সিস্টেম দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যানস। এখানে প্রথমে যেটা দেখা যাচ্ছে টিউরিং টেস্ট। টিউরিং হলেন একজন সায়েন্টিস্টের নাম, একজন ম্যাথমেটিশিয়ানের নাম, টিউরিং, অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং একজন বিখ্যাত সায়েন্টিস্ট বা ম্যাথমেটিশিয়ান। ওনার নাম শুনেছো কেউ? ওই যে দ্য হ্যাঁ, টিউরিং কম্পিউটার মুভি ছিল, মেবি এরকম সামথিং লাইক দ্যাট। টিউরিং কম্পিউটার এরকম নাম শুনছি স্যার। এটা একটা মুভি আছে 2016 কি 18 সালে, ইমিটেশন গেম। জি স্যার, জি স্যার, হলিউডের বিখ্যাত মুভি। জি স্যার। যে মুভিটা এই অ্যালান টিউরিং এর বায়োপিক। মেইনলি ওই যে স্যার জার্মানির ওয়ার নিয়ে মেইনলি হচ্ছে কাহিনীটা। এক্স্যাক্টলি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। জার্মানির একটা মেশিন ছিল ইনিগমা। ওটা একটা কম্পিউটার, কিন্তু ওটা জাস্ট মেসেজ জেনারেট করতো। একটা মেসেজ জেনারেট করতো, যে মেসেজটা তাদের
বাহিনীর বিভিন্ন ইউনিটে পাঠানো হতো কোনো একটা ঘটনা ঘটানোর জন্য, কোনো জায়গায় অ্যাটাক করার জন্য, কোনো কোথাও বোমা ফেলার জন্য। তখন তো আর টেলিফোন বা এরকম ওয়্যারলেস সিস্টেম ছিল না। ওয়্যারলেস সিস্টেম ছিল কিন্তু সেটা আবার সহজেই ট্যাপ করা যেত। ট্যাপ মানে আমরা আড়ি পাতা যেত। হ্যাঁ, আড়ি পাতা যেত। কিন্তু ইনিগমা একটা কোডেড মেসেজ, এটা ইনক্রিপ্ট করে পাঠানো এনক্রিপ্টেড হতো। মেসেজ। ঠিক আছে, যার ফলে ব্রিটিশ বাহিনী এবং তার মিত্র বাহিনী তারা সেই মেসেজটা ট্যাপ করলো মানে পেলো, কিন্তু সেটা থেকে ইনফরমেশন রিট্রিভ করতে পারতো না। ওই সময় কেমব্রিজের অধ্যাপক ছিলেন এই অ্যালান টিউরিং, কেমব্রিজ ইউনিভার্সিটির। ওনাকে হায়ার করে, কারণ ওনাকে হায়ার করে এই ইনিগমার এই যে কোডেড মেসেজ, এনক্রিপ্টেড মেসেজ, সেটাকে ডিক্রিপ্ট করার জন্য। তো উনি তো এটা নিয়ে পড়াশোনা করতেন এবং এটা নিয়ে তার রিসার্চ ছিল, ম্যাথমেটিক্স। তো উনি এসে একটা মেশিন তৈরি করে ওই 1 বছর সময় নিয়ে। যে মেশিনটা এই ইনিগমার কোডেরটা ডিক্রিপ্ট করতে পারতো। মূলত ওই মেশিনটাই ছিল ইন্টেলিজেন্ট মেশিন, প্রথম ইন্টেলিজেন্ট মেশিন বলা হয়। এই জন্য অ্যালান টিউরিংকে বলা হয় হলো মানে তোমার মেশিন ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক। ঠিক আছে, মানে মেশিন যে চিন্তা করতে পারে বা মেশিন যে বুদ্ধি করে একটা কোডের মেসেজকে আনকোড করতে পারে, সেটি সেটি তিনি প্রথম প্রমাণ করেন এবং তিনি এই মেশিনকে ডেভেলপ করেন। ঠিক আছে, এবং এতে করে মানে ব্রিটিশ লোকজন বা ব্রিটিশ সেনাবাহিনী এবং ব্রিটিশ এবং ইংল্যান্ডের অনেক শহর রক্ষা পায় এবং অনেক মানুষের জীবন রক্ষা পায়। কারণ উনি এই যে ধরো কোনো একটা শহরে লন্ডনে অ্যাটাক করতে হবে, তো সেই মেসেজটা যখন পাঠাইলো ইনিগমা, সেটা আবার ব্রিটিশ বাহিনী গোপনে সেটাকে ট্যাপ করে আড়ি পেতে তার কোডের অর্থ উদ্ধার করে তাদেরকে অ্যালার্ট করে দিল সঙ্গে সঙ্গে। এইভাবে সে বহু মানুষের জীবন বাঁচিয়েছে। সেই জন্য উনি একজন কিংবদন্তি তুল্য মানুষ, একজন বিজ্ঞানী। ঠিক আছে, যদিও ওনার অনেক প্রবলেম বলতে ওনার হরমোনের একটা প্রবলেম ছিল, বাট আদারওয়াইজ উনি একজন গ্রেট ম্যাথমেটিশিয়ান। এবং উনি আজকে আমাদের যত ডেভেলপমেন্ট বা আমাদের থিঙ্কিং বা আমরা কম্পিউটার দিয়ে যে ইন্টেলিজেন্স মেশিন তৈরি করতে পারি, তার ধারণা উনি দেয়। তো যাই হোক, তো টিউরিং টেস্ট তো তাহলে সে টিউরিং উনি 1950-তে একটা টেস্ট করে একটা মেশিন কতখানি ইন্টেলিজেন্ট বা একটা মেশিন আদৌ ইন্টেলিজেন্ট কিনা সেটা পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষাটার নামই অ্যাকচুয়ালি টিউরিং টেস্ট। পরীক্ষাটার রেসপন্সটা কেমন হবে দেখায় এরকম। অর্থাৎ একটা দেওয়াল থাকবে, এক পাশে মানুষ কম্পিউটার সহ থাকবে, ওই পাশে কি আছে আমরা কেউ জানি না। ঠিক আছে, আমরা টাইপ করে, তখন টেলিটাইপ বলা হতো আর কি, টাইপ করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, সে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি? ওই পাশ থেকে যদি তাৎক্ষণিক সুন্দর একটা অ্যান্সার দেয়, হ্যাঁ ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম অমুক। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। হ্যাঁ হ্যালো, সরি আমার একটা ফোন আসছিল। আচ্ছা, তো তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টে ধরো ওই পাশে কে আছে আমরা জানি না। ধরো তুমি যদি এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট ধরো ওই পাশে আছে, তুমি যদি তাকে একটা প্রশ্ন করো এবং সে যদি অ্যান্সার দেয়, এমন করে অ্যান্সার দিল তুমি হয়তো বুঝতেই পারলা না যে কে অ্যান্সার দিল, এটা মানুষ অ্যান্সার দিল নাকি কোনো মেশিন। এই যে তুমি বুঝতে পারছো না, যে তার মানে কি ওই পাশে যে আছে সে হলো হিউম্যান লেভেল ইন্টেলিজেন্স সে ক্যারি করছে, যার ফলে তুমি বুঝতে পারছো না।
এটা টিউরিং টেস্ট, যে তার মানে হলো যে সিস্টেম অ্যাক্ট লাইক হিউম্যানস। ঠিক আছে, ইটস লুকস ভেরি সিম্পল। এটা সিস্টেম অ্যারেঞ্জমেন্ট এরকম, এই যেখানে আমি যে অ্যারেঞ্জমেন্টের কথা বললাম সেই অ্যারেঞ্জমেন্টে লেখা আছে, এবং ফাইনালি যেটা ডিসিশন সেটি হলো ইফ ইট ইজ এ কম্পিউটার সিস্টেম at the end of the period, মানে ওই পাশে you cannot reliably determine whether it is a system or a human, মানে তুমি যদি এমন ভাবে সে অ্যান্সার দেয় বা এমন ভাবে সে বিহেভ করে, এমন ভাবে তোমাকে রেসপন্স করে, তুমি কনফিউজ যে আসলে ওই পাশে কম্পিউটার না মানুষ। তার মানে হলো ওই পাশে যাই থাকুক না কেন, কম্পিউটার থাকলেও সেটা ইন্টেলিজেন্ট, মানুষ হলো সে ইন্টেলিজেন্ট। এটাকে আমরা বলছি হলো ভেরি সিম্পল টিউরিং টেস্ট। ওই 1950 সালের মতো সময় যখন টেকনোলজি খুবই লিমিটেড, সেখানে যদি এই ধরনের কোনো ঘটনা হয়, আমি একটা প্রশ্ন করছি যে পুরো একটা ধরো সাধারণ জ্ঞানী উপাস থেকে অ্যান্সার দিচ্ছে, কিন্তু উপাসে মানুষ অ্যান্সার দিচ্ছে না, অ্যান্সার দিচ্ছে হলো কোনো একটা কম্পিউটার, তাহলে তো খুবই সেটা একটা আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা, তাই না? তো ওই টেস্টটাকে আমরা বলতেছি হলো টিউরিং টেস্ট। ক্লিয়ার সবাই টিউরিং টেস্টের কথা? অ্যালান টিউরিং টেস্ট। হ্যালো জি স্যার। হ্যাঁ স্যার। যাদের সময় আছে তারা একটু ওই যে ইমিটেশন গেম এই মুভিটা একটু ডাউনলোড করে দেখার চেষ্টা করবো। এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবল, বাট যদি ডাউনলোড করে দেখতে চাও তখন তোমরা দেখতে পারো যদি ইফ ইউ হ্যাভ টাইম। এটা ইন্টারেস্টিং মুভি। ওকে, ইন্টারেস্টিং বলতে একজন ম্যাথমেটিশিয়ানের জীবনী আর কি। স্যার মুভির নামটা একটু চ্যাট বক্সে দিবেন। ইমিটেশন, ওই যে মানে ইমিটেশন ই হয় না। আচ্ছা যাও, চ্যাট বক্স দিতে বলছো, দিয়ে দিই। এই যে একটা লিখে দিয়েছে, ইমিটেশন গেম হবে। এবার আর মানে একটু ভুল করে লিখেছে, ইমিটেশন গেম, রাইট। ঠিক আছে, এখন আসে হলো এই টিউরিং টেস্ট অ্যাপ্রোচ তাহলে কি করছে? এই হিউম্যান কোশ্চেনার ক্যানট টেল if there is a computer or a human answering his question via teletype, মানে রিমোট কমিউনিকেশন, এটা তো বললামই। দ্যাট মিনস এ কম্পিউটার মাস্ট বিহেভ ইন্টেলিজেন্টলি, তার মানে কম্পিউটার এমন করে আচরণ করছে যেটা খুবই ইন্টেলিজেন্ট বিহেভিয়ার। এখন প্রশ্ন হলো হোয়াট ডু মিন বাই ইন্টেলিজেন্টলি অর ইন্টেলিজেন্ট বিহেভিয়ার? ইন্টেলিজেন্ট বিহেভিয়ার আমরা তখনই বলবো যখন আমরা এভাবে বলবো টু অ্যাচিভ, মানে কখন এটা ঘটনা ঘটতে পারে, to achieve human level performance in all cognitive tasks, মানে যাবতীয় কগনিটিভ টাস্ক লেভেলে যখন একটা কম্পিউটার পারফর্ম করে তখন তাকে আমরা হিউম্যান লেভেল পারফর্মার বলতে পারি। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ কগনিটিভ টাস্ক? কগনিটিভ টাস্ক কি বা কগনিটিভ কি, কোন আইডিয়া আছে কারোর? স্যার যেটা হচ্ছে পাবলিক করা থাকে বা হচ্ছে মানে সিক্রেট না এরকম সামথিং লাইক দ্যাট। কগনিটিভ, ওকে। আর কেউ আরেকজন? কগনিটিভ মানে হলো যে একটা মানুষের হিউম্যান কোয়ালিটি, যত ধরনের কোয়ালিটি সম্ভব, যেভাবে মানুষ ইন্টারাক্ট করে, যেভাবে মানুষ সমাজবদ্ধ বসবাস করে, যে সব কোয়ালিটির মাধ্যমে, এই সবগুলো কোয়ালিটিকে একসাথে বলে কগনিটিভ। যেমন মানুষ একটা সমাজবদ্ধ জীব, সো এটা একটা তার কগনিটিভ একটা ইস্যু, যে একটা সোশ্যাল বিং। তারপরে হলো একটা মানুষ ধরো ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ আচরণ করে, এটাও তার একটা কগনিটিভ টাস্ক। একটা মানুষ কথা বলে, কমিউনিকেট করে, মানে ভালো অথবা খারাপ সবকিছু হলো কগনিটিভ টাস্ক। আমরা একটা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমি দেখাই পরের স্লাইডে। যেমন কগনিটিভ টাস্কের মধ্যে প্রথমে বলা আছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তার মানে হলো ফর কমিউনিকেশন টু হিউম্যান, মানে একটা মানুষ আরেকটা মানুষের সাথে কমিউনিকেট করছে, এটা তার একটা কগনিটিভ টাস্ক। নলেজ রিপ্রেজেন্টেশন, একটা মানুষ আরেকটা মানুষকে জ্ঞান দিচ্ছে বা তারা শেয়ারিং করছে, অথবা
ইনফরমেশন শেয়ার করছে, এটাও তার একটা কগনিটিভ টাস্ক। তো আমরা যদি আলাদা করে ধরি যে কগনিটিভ টাস্ক যে নলেজ রিপ্রেজেন্টেশন, এটা হলো টু স্টোর ইনফরমেশন ইফেক্টিভলি অ্যান্ড ইফিশিয়েন্টলি। একটা তথ্যকে কার্যকরভাবে সেভ করা এবং সেটাকে দক্ষতার সাথে ব্যবহার করা, এটা আমার একটা কগনিটিভ টাস্ক। তারপরে অটোমেটেড রিজনিং, যে কোনো ঘটনার একটা অটোমেটেড রিজনিং থাকে, বাইরে বৃষ্টি হচ্ছে তুমি গেলে ভিজে যাবা, এটা একটা অটোমেটেড রিজনিং। ঠিক আছে, তো এখানে কি বলছে, টু রিট্রিভ এন্ড অ্যান্সার কোশ্চেনস ইউজিং স্টোরড ইনফরমেশন। আমি তোমার নাম জিজ্ঞাসা করলাম, তোমার নামটা কি তোমার গায়ে লেখা আছে? তো তুমি তোমার নামে অ্যান্সার দাও কি হবে, আমার নাম অমুক, আমার নাম রকিবুল, আমার নাম এবিসিডি বা করিম, কিভাবে দাও? কারণ তোমার ভিতরে সে তথ্য আছে, তোমার মাথায় সে তথ্য ইনপুট করা আছে। নিজের নাম যখন যদি ভুলে যায়, তার মানে তারা সে আর ব্রেন ইউজ করতে পারে না, সেটা তথ্য ব্যবহার করতে পারবে না। তো I'm asking you questions and you are giving me answer. এটাও একটা অটোমেটেড রিজনিং। ওকে, সো এটাও একটা কগনিটিভ টাস্ক। মেশিন লার্নিং, টু অ্যাডাপ্ট নিউ সার্কামস্টেন্সেস, আমি যখন যেখানে যেমন ঠিক সেখানে নিজেকে খাপ খাওয়ায় নেওয়া, এটাও একটা অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি, এটাও কিন্তু একটা কগনিটিভ টাস্ক। এবং এটাকে আমরা বলতে পারি মেশিন লার্নিং, কারণ মেশিন অলওয়েজ লার্নিং। যত লার্ন করছে তত তার নতুন পরিবেশের সাথে সে নিজেকে মানায় নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, একজন দেখছি যে ইউ দিয়ে দিয়েছে যে সিনেমার ওই যে লিঙ্ক, IMDb এর যে এটা এটা দেখতে পারো, এটা ভালো লাগবে তোমরা যারা অনেকে মুভি টুভি যারা পছন্দ করো। আর যারা মুভি পছন্দ করো না তারা দেখে ভালো লাগবে না। আচ্ছা, আরেক দুটো জিনিস এখানে মিস হয়েছে। মিস মানে কি, সেই সময়কার প্রেক্ষাপট, টিউরিং টেস্ট যখন করা হয় তখনকার প্রেক্ষাপটে দুটো ছিল না, বাট এখন সেটা আছে। সেটা হলো কম্পিউটার ভিশন আর রোবোটিক্স। কম্পিউটার ভিশন মানে কি, একটু আগে আমরা প্রথম দিকে বলেছি যে যেটা দিয়ে আমরা দেখি, তাহলে আমরা যদি এক কথায় বলি কম্পিউটার ভিশন কি, টু পারসিভ অবজেক্টস, মানে আমি একটা জিনিস সম্পর্কে পর্যবেক্ষণ করব সেটি চোখে দেখার মাধ্যমে। পারসিভ মানে তো পর্যবেক্ষণ করা। পারসেপশন, আমার একটা জিনিস সম্পর্কে ধারণা কি সেটা পারসিভ করা, টু পারসিভ অবজেক্টস বাই সিইং। আরেকটা হলো রোবোটিক্স, টু মুভ অবজেক্ট, অ্যাক্টিং, মানে দেখা এবং কাজ করা। ঠিক আছে, এগুলো হলো মানে আধুনিক সময়ে কম্পিউটার ভিশন। যেমন এখন আমরা ভিডিও কলে কথা বলি, এটা 1950 সালে নিশ্চয়ই কেউ কল্পনা করেনি যে আমি একটা ডিভাইস থাকবে, আমি একজনে কল করবো এবং তাকে আমি দেখতে পাবো। এটাকে কেউ কল্পনা করেছিল ওই সময়? কিন্তু অনেক মানে কল্পকাহিনী, সিনেমা, নাটকে, গল্পেতে আমরা দেখছি যে এরকম রাজা রানী বা এরকম ভিলেন, তার একটা জাদুর বলে সে পানির মধ্যে তার চেহারা দেখতে পাচ্ছে, তাই না? তার মানে কি, মানুষের কল্পনার মধ্যে কিন্তু এগুলো ছিল যে এটা সম্ভব বা এরকম হতে পারে। আর মানুষ তো তার কল্পনার মধ্যে যতটুকু থাকে তার কাছাকাছি হয়তো কোনো না কোনো এক সময় সেটা আবিষ্কার বা সেটা একটা মানে বাস্তবে রূপ দেয়, তাই না? এরকম জি স্যার। মানুষ তো তার কল্পনার মধ্যেই যা যা করতে পারে সেটা কিন্তু কোনো এক সময় বাস্তবে সেটা সত্য হয়। ওকে, এখন হলো হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরো মানে এটা কন্টিনিউ, মানে 4টা অ্যাপ্রোচের। এখন সেকেন্ড অ্যাপ্রোচ হল থিঙ্কিং সিস্টেম দ্যাট থিঙ্ক লাইক হিউম্যানস। আচ্ছা, আমি একটু দ্রুত আগে, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। সিস্টেমস দ্যাট থিঙ্ক লাইক হিউম্যান, এমন একটা সিস্টেম তৈরি করবো যেটা মানুষের মতো চিন্তা করে। তাহলে মানুষ কিভাবে চিন্তা করে? মানুষ বেসিক্যালি যে কোনো জিনিস পর্যবেক্ষণ করে ফ্রম ইনসাইড। আমরা কিন্তু চোখ দিয়ে একটা জিনিস দেখলাম, দেখার পরে মাথা দিয়ে চিন্তা করলাম, ভিতর থেকে ভাবলাম, ফিল করলাম। ফিলিংস বিষয়টা কি মেশিনের আছে নাকি মানুষের আছে? মানুষের আছে স্যার। মানুষের। সো হিউম্যান অ্যাজ অবজার্ভ ফ্রম ইনসাইড, মানুষই একমাত্র ভিতর থেকে এরকম ফিল করতে পারে। একটা মানুষ তোমাকে কতখানি ফিল করছে বা
তোমার উপর তার রাগ আছে কিনা। হ্যাঁ, এগুলো কিন্তু মানে একমাত্র মানুষই বোঝে, মেশিন তো আর বুঝবে না। সো হাউ ডু উই নো হাউ হিউম্যান থিঙ্ক? আমরা কিভাবে জানবো যে আসলে মানুষ কিভাবে চিন্তা করে? এটা এটা জানা যায়, এটা যারা সাইকোলজিতে পড়ে, মনোবিজ্ঞানে পড়ে, তারা কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্ট আছে, যে এক্সপেরিমেন্ট একটা মানুষের উপরে অ্যাপ্লাই করলে মানুষের হিউম্যান থিঙ্কিং প্যাটার্ন বা ফরম্যাটটা আমরা জানতে পারি। আমরা অনেক যারা মানে মুভিতে দেখেছি যারা সাইকিয়াট্রিস্ট, তারা একজন ক্রিমিনালের হিউম্যান থিঙ্কিং প্যাটার্ন বোঝার জন্য অনেক টাইপের কোশ্চেন করে, অনেক মানে একটা ফরম্যাটেড কোশ্চেন করে, স্ক্রিপ্টেড কোশ্চেন করে, যার ফলে তার প্যাটার্ন, থিঙ্কিং প্যাটার্ন সম্পর্কে বোঝা যায়। তো এটাকে আমরা বলি হলো ইন্টারস্পেকশন ভার্সাস সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট। তারপরে তো কগনিটিভ সায়েন্স তো আছে। কগনিটিভ সায়েন্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যুস। ওকে, আমাদের নতুন নতুন রিসার্চ এরিয়াতে কগনিটিভ শব্দটা কিন্তু আসে, কারণ মানুষের মতো করে চিন্তা করা, মানুষের মতো কাজ করা, মানুষ যে সোসাইটিতে বাস করে সেটা কেমন, হ্যাঁ, এগুলো সবকিছু কিন্তু কগনিটিভ সায়েন্স। তোমরা আরেকটু যদি বেশি জানতে চাও একটু গুগলিং করবা, গুগলে সার্চ করবা যে হোয়াট ডাজ ইট মিন বাই অ্যাকচুয়ালি কগনিটিভ সায়েন্স অ্যান্ড কগনিটিভ ইস্যুস। আমি এটা স্কিপ করছি, ওকে। তারপরে হলো সিস্টেম দ্যাট থিঙ্ক রেশনালি। এতক্ষণ আমরা ছিলাম থিঙ্ক লাইক হিউম্যান, এখন আসছে সিস্টেম দ্যাট থিঙ্ক রেশনাল, যে এমন একটা সিস্টেম তৈরি করবে যেখানে সিস্টেমটা যুক্তি অনুযায়ী চিন্তা করবে, অযৌক্তিক কোনো চিন্তা করবে না। তো এটা করতে গেলে আমাকে অযৌক্তিক মানে লজ অফ থট আমাকে মেনে চলতে হবে। আমরা কোনো একটা জিনিস চিন্তা করলেও সেই চিন্তাটা যেন সেটা আইনের মধ্যেই থাকে, বেআইনের জন্য কোনো চিন্তা না হয় বা আমাদের লিমিটেশনের বাইরে। এখন তুমি চিন্তা করো যে তুমি এখন যদি চোখ বন্ধ করে ভাবো যে আমি যদি এখনই মঙ্গল গ্রহে চলে যেতে পারতাম, হ্যাঁ, এটা কিন্তু তোমার লজ অফ থটের মধ্যে পড়বে না, এটা একটা অযৌক্তিক চিন্তা। বা তুমি যদি মনে করো তুমি ধরো বাংলাদেশ সিটিজেন, বাংলাদেশে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি এখন চিন্তা করছো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, এটাও কিন্তু তোমার লজ অফ থটের মধ্যে আটকে যাবে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট হতে গেলে বাই বর্ন তাকে আমেরিকান হতে হয়। তুমি তোমার পোলাপান হয়তো তুমি যখন আমেরিকায় যাবা, তোমার পোলাপান যদি আমেরিকায় জন্মগ্রহণ করে, সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে, বাট তুমি হতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা চিন্তা করলেও যেন সেটি আমাদের লজ অফ থটের মধ্যে যেন থাকে। ঠিক আছে, চিন্তারও একটা আইন, একটা লিমিটেশন দেওয়া আছে। সো সিস্টেম, তুমি যে সিস্টেম তৈরি করবা সেই সিস্টেম রেশনালি যেন কাজ করে, রেশনালি যেন চিন্তা করে, রেশনালি যেন সেটা সলিউশন দেয়। ঠিক আছে, কারণ মানুষ, হিউম্যানস আর নট অলওয়েজ রেশনাল। মানুষ সবসময় যুক্তি মেনে চলে না। যুক্তি মেনে চলে? তোমরা কি যুক্তি মেনে চলো? না স্যার। যেমন এক্সাম্পল দাও। স্যার হুম, স্যার যেমন চাচ্ছে, আমাদের যেমন চায় দেখা যায় যে অনেক সময় সেটাই করে ফেলি, এটা তো ঠিক না, রাইট? জি স্যার। দেখো প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর। জি স্যার। আস্তে আস্তে জি স্যার বললে, বলো তো কেন? একটা এক্সাম্পল দাও তোমার। এই মনে করেন স্যার, আমি বললাম যে 1 আর 1 2 হয়, 2 হওয়ার পর অনেকে মানতে চায় না, যে না এটা 2 হবে না, এমন মানতে চাই না। জি স্যার। তোমাদের লাইফ রিলেটেড প্রচুর এক্সাম্পলস আছে, ওকে? যেমন স্যার হচ্ছে রাতে হচ্ছে ফোন চালানো ঠিক না, রাত 2টা 2:30 পর্যন্ত, তারপরে আমরা ফোন চালাই। ঠিক আছে, বাবা মা বলে যে এত ফোন চালাও না, এত ফোনের দিকে তাকায় থাকো না, তারপর 2:30 3টা পর্যন্ত হচ্ছে ফোন চালাই। এইটা যেমন হচ্ছে ঠিক না, অযৌক্তিক। তারপরেও আমরা হচ্ছে নিজেদের ইচ্ছা করতেছে এই জন্য করতেছি, এরকম। রাইট, এটা মেশিন হলে কিন্তু সে কাজটা করতো না, কিন্তু মানুষ বলে আমরা মানে আমরা ইমোশনাল বা আবেগে আছি, যার ফলে আমি এই কাজটা করতেছি, কিন্তু এটা ঠিক না, ভুল। সো হিউম্যানস আর নট অলওয়েজ রেশনাল, এটা সত্যি কথা। সো রেশনাল তাহলে কিভাবে বলবো? কারণ রেশনাল ডিফাইন্ড ইন টার্মস অফ লজিক, রাইট? রেশনাল তাকেই বলবো যখন সে লজিক দিয়ে কাজ করে। কিন্তু লজিক দিয়ে কি সবকিছু প্রকাশ করা যায়? ইজ ইট পসিবল টু এক্সপ্রেস এভরিথিং বাই লজিক? না স্যার। তাহলে কি করলে এটা করা যায় লজিকের সাথে? তাহলে তাহলে আমার কি লাগবে? স্যার লাগবে
ধারণা করে নিতে হবে, যদি যেখানে লজিক কাজ করবে না সেখানে ইমাজিন করা যাইতে পারে যে এই ধরনের হতে পারে। না, লজিক আর কি। থাকবে, লজিকের সাথে আরেকটা জিনিস যোগ করলে সেটা 100% এক্সপ্রেসিবল হবে, নলেজ। লজিকের সাথে তার নলেজ, ঠিক আছে? সেটা আমরা দেখাবো একটু পরে। তো লজিক ক্যানট এক্সপ্রেস এভরিথিং, দ্যাট ইজ আনসার্টেনিটি, অনিশ্চয়তা সবসময় শুধু লজিক দিয়ে প্রকাশ করা যায় না, ঠিক আছে? যেমন 3 > 2, এতটুকু দিয়ে কি সবকিছু প্রকাশ করা যায়? এটা মানে কি? হ্যাঁ, 3 2 এর থেকে বড়, কিন্তু এটাতে কি করা যায়? এটা দিয়ে কোন একটা মানে কোন একটা জায়গায় ইউটিলাইজ করতে গেলে তখন তোমাকে অবশ্যই নলেজ যোগ করতে হবে। এই 3টা হলো যদি টাকা হয়, 2 যদি টাকা হয়, তাহলে এটা দিয়ে তুমি একটা ইনফরমেশন তৈরি করতে পারবে। বাট অনলি লজিক, অর্থাৎ অনলি গ্রেটার দেন, মানে এই যে সিম্বলটা গ্রেটার, এটা কিন্তু লজিক শুধু, বা লেস দেন, ঠিক আছে? আমরা সে এক্সাম্পল দেখাবো একটু পরেই। সো অনলি লজিক্যাল সবকিছু নাথিং। সো লজিকের সাথে আমাদের ব্যবহার করতে হবে হলো এই যে আমি একটু পরে আসছি, নলেজ। আচ্ছা, তার আগে আমরা হিউম্যান যেটা দেখা, লাস্ট পার্ট হলো যে সিস্টেম দ্যাট অ্যাক্ট রেশনালি, অর্থাৎ এমন একটা সিস্টেম তৈরি করব যেটা রেশনালি বিহেভ করে, ঠিক আছে? দেখো, নিচে আছে রেশনাল এবং বাম পাশে যে বিহেভিয়ার, রেশনালি বিহেভ করে বা অ্যাক্ট করে। তো এটা পড়তে গেলে আমরা রেশনাল এজেন্ট সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। আমরা যে এত সিস্টেম তৈরি করতেছি, কম্পিউটেশনাল সিস্টেম, এআই সিস্টেম, এভরিথিং, সেটি কিন্তু এক ধরনের আমরা বলতে পারি এজেন্ট, তাই না? এজেন্ট মানে কি? প্রতিনিধি। আমি আমার একটা এজেন্ট তৈরি করলাম, একটা সিস্টেম তৈরি করলাম যে আমার কাজটা করে দিবে। গুগল আমার একটা এজেন্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট হলো আমার একটা এজেন্ট, ঠিক আছে? ওই যে অটোমেটিক যে ভ্যাকুয়াম ক্লিনার, যেটা ইন্টেলিজেন্ট ভ্যাকুয়াম ক্লিনার এখন বাজারে পাওয়া যায়, সেটাও আমার এজেন্ট। ওই যে আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে যে ফেস রিকগনিশন সিস্টেম যে রোবটটা আছে, সেও কিন্তু আমার একটা এজেন্ট। সে একটা মানে মানুষের দারোয়ানের বদলে আমি একটা এজেন্ট বসাই রেখেছি, সে সকল ফ্যাকাল্টি, সকল স্টাফকে সে রিকগনাইজ করবে এবং তার নামটা এন্ট্রি রাখবে, তাহলে সে আমার হয়ে কাজ করতেছে, তাই না? বা গ্রিন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের হয়ে সেই মেশিনটা কাজ করছে, তার মানে সেই মেশিনটা একটা এজেন্ট, এবং সেই এজেন্টটা অবশ্যই রেশনাল এজেন্ট। এর আমি ঢুকলাম, আমার ফেস রিকগনাইজ করলো, কিন্তু ওই মেশিনটা যদি আমার উপর রাগ করে থাকে, তাহলে কি আমার নাম বাদ দিতে পারে? বাদ দেবে? বাট একটা দারোয়ান কিন্তু ইচ্ছা করলে পারে। একটা যদি মানুষের মতো যদি মানুষ থাকতো, সে দারোয়ান আমার উপর ক্ষিপ্ত, আমি অফিসে এন্ট্রি হয়েছে, তারপরও ধরো আমার নাম এন্ট্রি রাখে না, ইচ্ছা করেছে তাকে ডস খাওয়াবো বা তাকে পানিশমেন্ট দেবে কর্তৃপক্ষ এই ভেবে। কারণ মানুষের রাগ হয়, কিন্তু মেশিন মানুষের তো আর রাগ হয় না, হয় কি? হওয়ার কোনো স্কোপ নাই। না স্যার। এটা এই জন্য এটাকে বলছে আমরা রেশনাল এজেন্ট। তো আমরা যাই করি না এখন ইন ফিউচার, এই ক্লাসের পরবর্তীতে শুধু এজেন্ট নিয়েই পড়বো, ওকে? বা এজেন্ট, বা আমরা একটা সিস্টেমের কথা বললে সেই সিস্টেমটাকে আমরা এজেন্ট হিসেবে ধরে নেব। তা আমাদের মূলত টার্গেট হলো এই রেশনাল এজেন্ট ডেভেলপ করা, রেশনাল এজেন্ট তৈরি করা। তাহলে সেই রেশনাল এজেন্ট কি করবে? রেশনাল বিহেভ করবে, রাইট? রেশনাল এজেন্ট কি করবে? রেশনাল বিহেভ করবে, যুক্তিপূর্ণ আচরণ করবে। এবং সেই যুক্তিপূর্ণ আচরণটা কি? সে অলওয়েজ ডুইং দ্য রাইট থিং। তার যুক্তিপূর্ণ আচরণ এটাই হবে, সে সবসময় সঠিক কাজ করবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে সঠিক কাজ বলতে আমরা আসলে কি বুঝি? একটু আগে যে একজন বললো, তোমার নাম কি, যে রাত জেগে মোবাইল চালানো করা ঠিক না, তারপরে চালাই। তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার রাইট থিং কোনটা? তোমার রাইট থিং হলো যে দ্রুত ঘুমায় পড়া, কিন্তু তুমি করতেছো না। তো দ্যাটস নট দ্য রাইট থিং। কিন্তু মেশিন কিন্তু ঠিকই বুঝবে যে এটা আমার সঠিক কাজ। তোমরা যে স্টুডেন্ট, তোমার প্রথম কাজ হবে হলো পড়াশোনা করা, এটাই তোমার জন্য রাইট থিং, ঠিক আছে? এটাই তোমার জন্য রাইট থিং। পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য কাজ করাটা তোমার জন্য সঠিক কাজ নয়। তো প্রতিটা মেশিন, প্রতিটা রেশনাল এজেন্টের এরকম অ্যাসাইন করা থাকে যে তার কোন কাজটা সঠিক আর কোন কাজটা সঠিক না। কিন্তু এটা মানুষের একটা আইডিয়াল মানুষ যদি আমরা চিন্তা করি, আইডিয়াল একটা আদর্শ মানুষ,
তাহলে সঠিক কাজ কি? আর্লি গো টু বেড এন্ড আর্লি টু রাইজ, এটা একটা আইডিয়াল মানুষের কাজ। 3 বেলা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা একটা আইডিয়াল মানুষের কাজ। সবার সাথে ভালো বিহেভ করা, একটা ফ্রেন্ডশিপ সবার সাথে রাখা, সবাইকে হেল্প করা, এগুলো হলো আইডিয়াল মানুষের কাজ। কিন্তু মানুষ কি সবাই কি সঠিক কাজটা করে? না স্যার। করে না। সঠিক কাজ যদি সবাই করতো, সবাই যদি বুঝতো যে এটা আমার রাইট থিং এবং আমি এটাই করব, তাহলে তো পৃথিবীতে কোনো ঝামেলাই থাকতো না। ঝামেলা লাগলে থাকতাম। এই জন্য আমরা রেশনাল এজেন্ট, রেশনাল বিহেভিয়ার চিন্তা করব। রেশনাল বিহেভিয়ার হলো ডুইং দ্য রাইট থিং। ওকে, রাইট থিং হলো, এখন আমার কোশ্চিন আছে যে রাইট থিং আবার বিভিন্ন প্রেক্ষাপটে চেঞ্জ হতে পারে, ঠিক আছে? বিভিন্ন প্রেক্ষাপটে রাইট থিং এর ডেফিনেশন চেঞ্জ হতে পারে। ওকে, যেমন ধরো ইসরায়েল এন্ড প্যালেস্টাইন। ইসরায়েলরা প্যালেস্টাইনদের ধরো মারতেছে, ধরো হ্যাঁ, বোমা মারছে, এবং ওরা ভাবতেছে দে আর ডুইং দ্য রাইট থিং। আবার প্যালেস্টাইনরা ভাবছে তাদের প্রেক্ষাপটে না, তারা অন্যায় কাজ করছে। বা প্যালেস্টাইন যে একটা ধরো ইসরায়েলে তোমার গোলা ছুটছে, রকেট মারতেছে, প্যালেস্টাইন ভাবছে এটা তারা সঠিক কাজ করছে, কিন্তু ইসরায়েল ভাবতেছে না, তারা সঠিক কাজ করছে না। সো অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস হোয়াট ইজ দ্য রাইট থিং। ইউনিভার্সাল রাইট থিং কিছু থাকতে পারে, কিন্তু বাকি সব রাইট থিং আবার ম্যান টু ম্যান ভ্যারি করে। ক্লিয়ার? সো একটা রোবট যে তার পৃথিবী সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাকে যখন একটা মানুষের মতো চিন্তা করতে শেখাবা, মানুষের মতো বিহেভ করতে শেখাবা, তাকে পৃথিবীর এত কমপ্লেক্সিটি সবকিছু তোমাকে শেখাইতে হবে। এর জন্যই এই পড়াশোনাগুলো, ঠিক আছে? এই জন্যই এত মানে মানে ন্যারো ডাউন করা, এত ভাগ ভাগ করা, স্পেসিফাই করা। কারণ যখন তুমি তোমার রোবটকে ইন্টেলিজেন্ট ইনপুট দিবা, তখন তোমাকে বিভিন্ন ভাবে তাকে ট্রেন দিতে হবে, বিভিন্ন ভাবে তাকে বুঝাইতে হবে, ঠিক আছে? সো রাইট থিংটা যদি আমি ডেফিনেশন আকারে বলি একটা সিস্টেমের জন্য, রাইট থিং সেটাই হবে। আমরা বলেছিলাম এর আগেও মনে হয় যে সিস্টেমের ডেফিনেশন কি। সিস্টেম মানে হলো যে তার একটা ইনপুট থাকবে, একটা বা একাধিক ইনপুট থাকবে, এবং একটা বা একাধিক আউটপুট থাকবে। এটা হলো সিস্টেম, এবং প্রতিটা সিস্টেমেরই এক বা একাধিক অবজেক্টিভ বা গোল থাকবে। উইদাউট অবজেক্টিভ, উইদাউট গোল, নাথিং বি এ সিস্টেম। গোল বা অবজেক্টিভ নাই এরকম কোন জিনিসই সিস্টেম না। তোমরা একটা জিনিস দেখাও, তোমার সিস্টেম বলতেছো যার কোনো গোল নাই। শো মি ওয়ান এক্সাম্পল প্লিজ। সবগুলো সিরিজে স্যার গোল আছে, গোল ছাড়া তো কেউ কিছু করে না। গোল ছাড়া আন্দাজে কেউ কিছু করে না। গোল থাকবে, গোল যার নাই তার কোনো কাজ নেই, সে ওয়ার্থলেস, মূল্যহীন। ওকে, তুমি যে পড়াশোনা করতেছো, তোমার এটা পড়াশোনাটা সিস্টেম। এই যে 4 বছর ধরে পড়বা, এটা সিস্টেম, রাইট? 12টা সেমিস্টার, এটা সিস্টেমের মধ্যে কিন্তু তুমি আছো। এবং এই সিস্টেমের গোলটা কি? তুমি একটা ডিগ্রি পাবা, এবং যে ডিগ্রিটা দিয়ে তুমি একটা চাকরি পাবা। প্রতিটা জিনিসেরই একটা গোল আছে, উদ্দেশ্য আছে। একটা কলম একটা সিস্টেম। কলম দিয়ে উদ্দেশ্য হলো যে লেখা, মানে একটা কাগজে লেখা যাবে। যে কলম দিয়ে লেখা যায় না, সেটা তো একটা মিনিংলেস, তাকে ফেলে দিবা ছুড়ে। যতক্ষণ একটা সিস্টেমের অবজেক্টিভ এবং গোল কন্টিনিউ হবে, ততক্ষণ সেই সিস্টেমের মূল্য আছে, আদারওয়াইজ কোনো মূল্য নাই। তো এখন আমাদের যেটা বলার উদ্দেশ্য সেটি হলো যে রাইট থিং, ওই সিস্টেমকে একটা উদ্দেশ্য আছে, গোল আছে, সুতরাং ওই গোল বা উদ্দেশ্য ম্যাক্সিমাইজ করার জন্য যা যা করা দরকার, সেই সিস্টেমের জন্য সবগুলো হলো রাইট থিং। একটা কলম দিয়ে লেখা হচ্ছে না, সুতরাং একটা কলমে কালি ভরতে হবে, সুতরাং এই কালি ভরাটা হবে হলো যৌক্তিক, কারণ কালি ভরলে লিখতে পারবো। এটা হলো তার জন্য রাইট থিং। কলমে লেখা হচ্ছে না, তুমি তার মধ্যে পানি ভরছো, এটা কি তার জন্য সঠিক কাজ? রাইট থিং? পানি ভরে কি লেখা হবে? না স্যার। সো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। এরকম একটা সিস্টেমের যে উদ্দেশ্যে বানানো হয়েছে, সেই উদ্দেশ্যের ম্যাক্সিমাইজ গোল অ্যাচিভ করার জন্য যা যা করবা,
সেটাই হলো তার জন্য রাইট থিং, সঠিক কাজ। তুমি একটা স্টুডেন্ট, তোমার টার্গেট হলো সবচেয়ে ভালো স্কোর পাওয়া, 4-এ 4 পাওয়া। ওই 4-এ 4 পাওয়ার জন্য তোমার যা যা করার প্রয়োজন প্রতিটা কাজে তোমার জন্য সঠিক কাজ। এখন তুমি পড়াশোনা বাদ দিয়ে ধরো সারাদিন সিনেমা দেখতেছো, প্রেম করে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, এটা করে কি তুমি 4-এ 4 পাবা? পাবা না। তার মানে অ্যাজ এ স্টুডেন্ট ইউ আর নট ডুইং দ্য রাইট থিং। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। So giving answer to the question is acting, এটা তো হলোই। ওকে, আমি এমনি দেখে নিবা, আমি আসল জায়গায় যাই। তাহলে সিস্টেম দ্যাট অ্যাক্ট মানে রেশনালি, যেটা বলছিলাম যে শুধুমাত্র লজিক দিয়ে অ্যাকচুয়ালি ইটস অনলি এ পার্ট, ওকে, নট অল, বিকজ লজিক ক্যানট এক্সপ্রেস এভরিথিং। ওই 2-3টা স্লাইড আগে যেটা বলছিলাম, এখন এর সাথে যদি সাম ডোমেইন নলেজ, হিউম্যান নলেজ বা ইনফরমেশন যদি যুক্ত হয় লজিকের সাথে, তাহলে সেটা কমপ্লিট হয় বা এটা আরো বেশি পাওয়ারফুল হয়, সেটা এখানে বলা আছে। এবং এর দুটো অ্যাডভান্টেজেস, এটা যদি এটা করা হয় তাহলে এটা ইট ইজ মোর জেনারেল দ্যান ইউজিং লজিক অনলি, এবং এটা অ্যালাউ করে আরো এক্সটেনশন করার জন্য। কারণ আমরা যে কোনো একটা টেকনোলজি যখন ডেভেলপ করি, ওই ডেভেলপ টেকনোলজি যদি ওখানে থেমে যায় তাহলে তো তার কোনো মূল্য নাই। সো আমাদের অবশ্যই একটা এমন একটা সিস্টেম থাকতে হবে যেন ওইখান থেকে আরো আমরা এক্সটেন্ড করতে পারি। সো লজিকের সাথে যদি ডোমেন নলেজ যুক্ত হয় তাহলে দেয়ার আর সাম স্কোপ টু এক্সটেন্ড মোর সায়েন্টিফিক মেথোডোলজিস। ঠিক আছে, আমরা প্রথম ওই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওই যে মেশিন তৈরি করলো, যে মেশিন ডেভেলপ হইতে হইতে আজকে আমাদের এই কম্পিউটার আজকে এই পর্যায়ে আসছে। তার মানে কি ওটা এক্সটেনশন হইতে হইতে কিন্তু এই পর্যায়ে আসছে। আগে শুধু আমরা মেসেজ পাঠাতে পারতাম, ফোনে কথা বলার জন্য মেসেজ, টেলিগ্রাফ, রেডিও করতে করতে আজকে আমাদের এই পর্যায়ে আসছে, তাই না? তার মানে কি কোনো ডেভেলপমেন্ট থেমে থাকবে না, তাকে এক্সটেনশন দিয়ে রাখতে হবে। শুধু একমাত্র লজিকের সাথে ডোমেন নলেজ যুক্ত হলেই একমাত্র এক্সটেনশন করা সম্ভব। তো দিজ আর দ্য টু অ্যাডভান্টেজেস। ওকে, রেশনাল এজেন্টকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। ফাংশন, এখানে একটা ইকুয়েশন দেখা যাচ্ছে, ফাংশন অফ পি টেন্ডস টু এ, পি স্টার মানে হলো পারসিভড বা পারসেপ্ট করছে, পারসিভ, যেটি কন্টিনিউয়াস পারসেপশন, যেটা অ্যাকশনে কনভার্ট হবে। এটাই হলো রেশনাল এজেন্টের কি বলে অ্যাকশন বা রেশনাল এজেন্টের বিহেভিয়ার। সো এজেন্টকে আমরা বলতে পারি এভাবে যে এজেন্ট ইজ অ্যান এন্টিটি দ্যাট পারসিভস অ্যান অ্যাক্ট। এজেন্ট হলো এমন একটা এন্টিটি যেটা পরিবেশ থেকে তথ্য ইনফরমেশন গ্রহণ করবে, পর্যবেক্ষণ করবে এবং সেই অনুযায়ী অ্যাক্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এআই যদি ডেফিনেশন দিতে চাই তাহলে প্রথমে আসবে আর্টিফিশিয়াল, তারপর আসবে ইন্টেলিজেন্স। ওকে, তাহলে আর্টিফিশিয়াল হলো যেটা মানুষ তৈরি করে, যেটা প্রকৃতি থেকে তৈরি হয় না, সেটা হলো আর্টিফিশিয়াল। ইন্টেলিজেন্স হলো, আমরা কাকে ইন্টেলিজেন্স বলতে পারি বলতো? যে নলেজ গ্রহণ করতে পারে এবং যে নলেজকে ব্যবহার করতে পারে তাকে আমরা বলি ইন্টেলিজেন্স। সো ইট ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড ইউজ ইট। ক্লিয়ার? তোমাদের যদি প্রশ্ন করা হয় যে আমরা কাকে ইন্টেলিজেন্ট বলতে পারি বা একটা মানুষকে কখন ইন্টেলিজেন্ট বলতে পারি বা কখন একটা মানুষকে বুদ্ধিমান বলতে পারি, ভেরি ভেরি সিম্পল কোশ্চেন্স, কারণ ইউ আর স্টাডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তখন তোমাদের অ্যান্সার কি হবে? যে মানুষটা নলেজ গ্যাদার করতে পারে, নলেজ গ্রহণ করতে পারে, অ্যাচিভ করতে পারে এবং সে নলেজকে ব্যবহার করতে জানে বা পারে, তাকেই আমরা ইন্টেলিজেন্ট মানুষ বলবো বা বুদ্ধিমান মানুষ বলবো। ঠিক আছে, সবাই মনে থাকবে, মনে থাকবে সবার। স্যার ঠিক আছে, তাহলে there are two main roles of AI.
একটি হলো স্টাডি অফ ইন্টেলিজেন্ট পার্ট কনসার্ন উইথ হিউম্যানস, রিপ্রেজেন্ট দোজ অ্যাকশনস ইউজিং কম্পিউটার্স। এটা হলো মেজর রোল অফ এআই। আচ্ছা, আমি একটু দ্রুত যেতে হবে, ঠিক আছে? সময় চলে যাচ্ছে, 4টে বেজে যাচ্ছে প্রায়। আচ্ছা, গোলস অফ এআই। এআই এর গোল কি? এআই এর গোলটা হলো যেখানে মানুষ কাজ করতে পারে না, যেখানে মানুষ কাজ করতে বোরিং ফিল করে, যেখানে কাজ করা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, মূলত এসব জায়গায় তো আমরা এআই ব্যবহার করি, তাই না? টু মেক কম্পিউটার্স মোর ইউজফুল বাই লেটিং দেম টেক ওভার দ্য ডেঞ্জারাস অর টেডিয়াস টাস্ক ফ্রম হিউম্যান। এই উদ্দেশ্যে তো আমরা এআই ডেভেলপ করছি, এবং একই সাথে হিউম্যান ইন্টেলিজেন্স পাইপলাইন বা প্রিন্সিপালস আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আমরা এআই পড়াশোনা করি। সো এগুলো দেখবা। ওকে, এখন আসি হলো ফাউন্ডেশন অফ এআই। অলরেডি আমরা এটা ডিসকাস করেছি, মানে এআই এর মূল বেস কি, ফিলসফি, এটা আমি বলেছি অলরেডি, দর্শন। তারপর হলো ম্যাথমেটিক্স, এখানে ম্যাথমেটিক্সের কথা বলা আছে, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো হলো ফাউন্ডেশন অফ এআই। তারপর হলো সাইকোলজি বা মনোবিজ্ঞান, এটি হলো ফাউন্ডেশন অফ এআই। তারপরে কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইটসেলফ, কারণ অবশ্যই কম্পিউটার সায়েন্স আমাদের লাগবে। সো এগুলো হলো আমাদের ফাউন্ডেশন অফ এআই। তারপরে ফাইনালি কন্ট্রোল থিওরি অ্যান্ড সাইবারনেটিক্স, এটিও আমাদের ফাউন্ডেশন অফ এআই। সাইবারনেটিক্সটা অর্থ কি? সাইবারনেটিক্স মানে হলো মানুষ এবং মেশিন যেখানে থাকে, মানুষের সাথে মেশিনের যে কমিউনিকেশন সিস্টেম, সেটাকে আমরা বলি হলো সাইবারনেটিক্স। সো এগুলো আমাদের ফাউন্ডেশন অফ এআই। লিঙ্গুইস্টিক্স, ধ্বনিতত্ত্ব, কিভাবে শব্দ আমরা উচ্চারণ করি, গলার কথা থেকে। আমরা ছোটকালে মাদ্রাসায় মানে মসজিদে যে পড়তাম, হুজুর আমাদের পড়াইতো না মাকরাজ, আরবি 17টা মাকরাজ আছে, কোথা থেকে কোন শব্দ উচ্চারিত হয়, এটা হলো লিঙ্গুইস্টিক্স বা ধ্বনিতত্ত্ব। এটাও আমাদের একটা ফাউন্ডেশন অফ এআই। ওকে, তারপরে টপিকস, মেইন টপিকস অফ ইন এআই, সেটি হলো যে সার্চ, representing knowledge and reasoning with it, planning, learning, natural language processing, expert system, interacting with environment, এগুলো all topics, মানে study topics in AI. Interacting with environment হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পরিবেশের সাথে এজেন্টের যে ইন্টারাকশন হয়, যেমন ধরো চাঁদে তুমি একটা বা মঙ্গল গ্রহে তুমি একটা রোবট পাঠিয়েছো, রোবট কি করবে? ওই পরিবেশে যে প্রথমে তার কাজ হবে হলো সেই পরিবেশের টেম্পারেচার মানে মাপা, তারপর তার ক্যামেরাতে চারিদিকে দেখা। তো এগুলোকে আমরা বলি ইন্টারেক্টিং, মানে ভিশন, স্পেস রেকগনিশন, রোবট এক্সেট্রা এক্সেট্রা। অ্যাডভান্টেজেস অফ এআই, এটা প্রচুর অ্যাডভান্টেজেস, এটা বলে শেষ করা যেমন তোমরা নিজেরাই আমাকে পরবর্তী ক্লাসে বলবা যে কি কি উপকারিতা আমরা, সাম অ্যাডভান্টেজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটা কম্পিউটারকে পাওয়ারফুল করে, এটা মানুষের অনেক উপকার করে, এটা মানুষের কাজ অনেক কমাই দেয়, আমরা মানে প্রসেসিং অনেক ফাস্ট করতে পারি, আমরা অনেক বড় বড় মিলিয়নস অফ ডেটা থেকে একটা ডাটা বের করতে পারি খুব সহজে, মানে এরকম অনেক টাইপের কাজ অ্যাডভান্টেজেস, এটা বলে শেষ করা যাবে না। ঠিক আছে, আর ডিসঅ্যাডভান্টেজ, এটা মেশিনকে অনেক স্লো করে, এটা অনেক এক্সপেন্সিভ, এটা মানে এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের ইমপ্লিমেন্টেশন করার মতো প্রোগ্রামার সারা বিশ্বে খুবই অল্প, বেশি লোক নেয়, কারণ প্রোগ্রামার সবাই হতে চায় না। ঠিক আছে, মানে এরকম অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। সো এটি হলো তোমাদের আজকে, আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক, আমরা এইখান থেকে পরবর্তী ক্লাস শুরু করব। ঠিক আছে, সার্চ ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকে ক্লাসের সামারি কে লিখবে? স্যার সামারি লেখার জন্য স্যার সামারি লিখে ফেলছি, দিয়ে দিচ্ছি স্যার। আমি চাচ্ছি কি তোমরা এক এক দিন এক একজন লেখো। দিয়ে দিচ্ছি স্যার, লিখেছি স্যার, আগের দিন তো উদয় লিখছিল, আজকে আমি লিখছি, আমি জমা দিয়ে দিচ্ছি, পাবলিশ করে দিচ্ছি। হ্যাঁ, গত দিনেরটা তুমি পেয়েছো, ওটা তুমি ডক ফাইল হিসেবে তুমি অ্যাটাচ করে দিও, কারণ ওটা পরবর্তীতে পেয়ে না, তুমি গতকালেরটাও আবার ডক ফাইলে জমা দেবে। ঠিক আছে, তারিখ অনুযায়ী। হ্যাঁ, আর আজকেরটা কে লিখবে বলো? আজকেরটাই তো স্যার আমি লিখতে চাচ্ছি, আগের দিনেরটা উদয় লিখছিল। ও, আজকে তুমি লিখবে সাইফুল নাকি রকিবুল স্যার? আমারটা লেখা হয়ে গেছে স্যার। ও, আজকে রকিবুল লিখছো। ওকে, তাহলে তোমরা ডিসিশন নিবা, তোমরা নেক্সট ক্লাসে কি লিখবা তোমরা নিজেরাই এখন প্ল্যান করে নাও আগে থেকে, কারণ এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট হিসেবে আমি কাউন্ট করব। ঠিক আছে স্যার, কি হচ্ছে, পাবলিশ করে দেবো সরাসরি নাকি ডক ফাইলে আপলোড করতে হবে? এটা ডক ফাইলে আপলোড করলে বেটার হবে তারিখ অনুযায়ী। ঠিক আছে, এখন বলো কোনো ক্লাস ওয়ার্কের উপরে কি দিব?
এটা Last- আপাতত স্ট্রিমে দাও, পরবর্তীতে আমি একবার একটা ফোল্ডার করে সবগুলোকে ওখানে নিয়ে নেবো। ওকে স্যার, ঠিক আছে। এখন বলো কারো কোনো কোশ্চেন্স?